ফেসবুকে একটু জানো তো সাউন্ড ওকে আছে কিনা। ওয়েব সাউন্ড ওকে আছে। ওকে, শুরু করে দিই আমরা। তো আজকে হচ্ছে আমাদের রিভিউ ক্লাস 4 নাম্বারটা, তাই তো। কয়েকটা কনসেপ্ট আছে ইম্পর্টেন্ট, আমি মূলত দুইটা চ্যাপ্টার নিয়ে এর মধ্যে কথা বলবো। একটা হচ্ছে তোমাদের পরিমাণগত রসায়ন, সেকেন্ড পেপারের থার্ড আর ফোর্থ। ফোর্থটা আসলে হচ্ছে ক্লাসে যা পড়াইছে এগুলো একবার দেখে নিও, আমরা এইটুকুই হয়ে যাবে। থার্ড চ্যাপ্টার আর ফোর্থ চ্যাপ্টার, এই দুইটা চ্যাপ্টার এগুলো তোমরা অলরেডি পারো, পড়ছো। আমি জাস্ট আরেকবার করে রিভিউ করা, জিনিসটা পারো কিনা চেক করে নিবা। থার্ড চ্যাপ্টার আর ফোর্থ চ্যাপ্টার, তো কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ বা টপিকগুলো নিয়ে আসলে মূলত কথা বলছি। একটু দেখো, ফার্স্টে যে কোয়েশ্চেনটা আসতে পারে এটা হচ্ছে একদম কমন একটা কোয়েশ্চেন। এত মোলার অর্থাৎ সেমি মোলার আর কি সালফিউরিক অ্যাসিড, আর এটা হচ্ছে 0.1 মোলার, এটা ডেসিমোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ মিশালে ওই মিশ্রণটি প্রকৃতি কীরূপ হবে। ঠিক আছে, গণমাত্রা বাদ দাও, ধরো প্রকৃতি কীরূপ হবে। ওকে, অপশানে থাকবে হচ্ছে অ্যাসিডিক, বেসিক, নিউট্রাল, এরপরে ধরো থাকবে হচ্ছে কি নান, মানে অম্লীয়, ক্ষারীয়, প্রশম, নাকি হচ্ছে কোনোটাই না। তো এই ধরনের কোয়েশ্চেন, এটা একদম খুব বেসিক লেভেলের একটা কোয়েশ্চেন, একদম নর্মাল একটা কোয়েশ্চেন। বাট এই ধরনের কোয়েশ্চেন আসলে ভুল করা যাবে না। একটু দেখো, তোমার এখানে কি আছে, এটা একটা অ্যাসিড, ঠিক আছে, এটা একটা অ্যাসিড, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, আর এটা হচ্ছে কি বেস। তোমার দেখতে হবে এই যে অ্যাসিডটা আছে, আশা করি আমার কথা স্পষ্ট আছে। একটু দেখো তো, এখানে যে অ্যাসিডটা আছে এটার মধ্যে হাইড্রোজেন কয়টা আছে বলো তো? দুইটা হাইড্রোজেন আছে। এর মানে এটাকে আমরা বলা হয় ডাইপ্রোটিক অ্যাসিড, ঠিক আছে। অর্থাৎ এর জলীয় দ্রবণেও কয়টা করে এইচ প্লাস দেয়? দুইটা এইচ প্লাস দেয়। ও দুইটা এইচ প্লাস দেয়, এর মানে হচ্ছে অ্যাসিড হবে না বেস হবে। এই জিনিসটা আমরা বুঝবো কিভাবে? যদি এইচ প্লাস বেশি থাকে তাহলে অ্যাসিড হবে, যদি ওইচ মাইনাস, ক্ষারের পার্ট কি আছে, ক্ষারের শক্তিমাত্রা কিসে বলো তো? ওইচ মাইনাসে। এর ভিতরে ওইচ মাইনাস আছে কয়টা? একটা। এর ভিতরে এইচ প্লাস আছে কয়টা? দুইটা। তাহলে আমি এইচ প্লাসটা যখন হিসাব করবো, এখানের ভিতরে যা দেয়া আছে এগুলো কি হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। আবার যখন ওইচ মাইনাসটা হিসাব করব, তখন এখানে যা দেয়া আছে এখানে ওর গায়ের ভিতর কি আছে? একটা ওইচ মাইনাস। এর মানে ও ভাঙলে হাইয়েস্ট একটা ওইচ মাইনাসে দিতে পারে, এর বেশি ওর নাই। মানে একটা থেকে একটা দিতে পারবে। আর এটা একটা থেকে কয়টা এইচ প্লাস দেয়? দুইটা এইচ প্লাস দেয়। আশা করি সবাই বুঝতে পারছো জিনিসটা, ঠিক আছে। তাহলে এটা মিশ্রণের প্রকৃতি কিরূপ হবে এটা বোঝার জন্য তুমি করবা কি, এইচ প্লাস সমান লিখবা এন অফ এইচ প্লাস। তোমার এত এন অফ এইচ প্লাস এত সুন্দর করে এখন লেখার দরকার নেই, মানে এন অফ এইচ প্লাস, তুমি এইচ প্লাস লিখলেই হবে। তাহলে এটা কি হবে? 50 গুণ যা যা আছে এই দুইটারে গুণ করে দিবা। 0.5 ইন্টু কত করবা বলো তো? 2। কেন 2 বুঝতে পারছো? এর কারণ সালফিউরিক অ্যাসিডের ভিতরে কি আছে বলো তো? দুইটা এইচ আছে, তাহলে সেই জন্য 2 গুণ করে দিছো। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে? এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 0.5 ইন্টু 2, এর মানে কত হয়ে যায়? 1। তাহলে 50, এটা দাঁড়াচ্ছে 50। একক আমি আর দিচ্ছি না, কারণ এটা তোমার লাগবে না ম্যাথে, মিলিমোল হবে আর কি। এন অফ ওইচ মাইনাস, এর মানে ওইচ মাইনাসের মোল সংখ্যা কতটুক? 100 গুণ 0.1, এর মানে কি হবে? 10। ঠিক আছে, 10 মিলিমোল। তোমার এগুলো লাগবে না, একক লাগবে না। তাহলে বেশি কে আছে? এইচ প্লাস বেশি। তাহলে এটা কি হবে বলো তো? অ্যাসিডিক। ঠিক আছে, এটা তাহলে কি হবে? অ্যাসিডিক। বুঝতে পারছো সবাই? একটু আমাকে জানাও তো। আশা করি বুঝতে পারছো। আমি পরে আরেকটা দিয়ে টেস্ট করি জিনিসটা বুঝছো কিনা। আরেকটা দিয়ে টেস্ট করছি বুঝছো কিনা। ধরো তোমাকে বলবে হচ্ছে, একটু দেখো হয়ে গেছে আশা করি, এই টাইপটা ইম্পর্টেন্ট। তোমাকে বলবে হচ্ছে, আমি আরও 5 সেকেন্ড টাইম দিই তোমাদের সুবিধার জন্য।
একটু দেখো, বলবে হচ্ছে 100 ml 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 50 ml 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড মিশ্রণের প্রকৃতি। এর মানে অ্যাসিডের সাথে যখন ক্ষার মিশাচ্ছ প্রকৃতি কিরূপ হবে। তাহলে অপশনের মধ্যে তোমাকে দেয়া আছে অ্যাসিডিক, বেসিক, নিউট্রাল, নান। তাহলে এটা কি করবা, এটা কি করবা দেখো তো, একটা অ্যাসিড আছে আর একটা বেস আছে। তো আশা করি বুঝতে পারছো, একটা অ্যাসিড আছে, অ্যাসিডের গায়ের ভিতরে H প্লাস কয়টা করে আছে, একটা করে, এর মানে এটা হচ্ছে মনোপ্রোটিক, একটা H প্লাস দেয়। আবার OH মাইনাসের গায়ের ভিতরে, সোডিয়াম হাইড্রোক্সাইডের গায়ের ভিতরে OH মাইনাস কয়টা করে আছে বলতো, একটা করেই আছে। এর মানে এটা হচ্ছে কি বলতো, মনোহাইড্রোক্সি। তাহলে এখানে যা জিনিসপত্র আছে এগুলারে কি করবা, আলাদা কিছু দিয়ে গুণ করার দরকার নেই। তাহলে N অফ H প্লাস, এর মানে H প্লাসের সংখ্যা কি হবে বলতো, 100 ইন্টু 0.1, এর মানে কত হয়ে যায় 10 মিলিমল। আমি আর একক দিচ্ছি না আর কি, মিলিমল তোমার তো একক নিয়ে এখানে আর মাথা কামাই দরকার নেই। তাহলে N অফ OH মাইনাস কী হবে বলো তো, 50 ইন্টু 0.5 ইন্টু 1, কারণ এখানে OH মাইনাস কত, একটাই আছে, মানে 1 দিয়ে গুণ করা না করে আর কি। তাহলে এটা হচ্ছে 5 ডিভাইড হচ্ছে 10, এর মানে 25। তাহলে কে বেশি আছে, যেহেতু N অফ OH মাইনাস N of H plus mixture will be basic. ঠিক আছে, বেসিক বেশি জুই বলেছে মুফতি। ওকে গুড, আমি একটু দেখি আমার মনিটরটা কানেক্ট করে নিই। ওকে, এবার একটু দেখো, আশা করি বুঝতে পারছো। এর পরেরটা একটু দেখো, তোমার কোয়েশ্চেনটা এইভাবে দিতে পারে, হুইচ মিক্সচার, নিচের কোন মিশ্রণটি অম্লীয়, বা ধরো হচ্ছে নিচের কোন মিশ্রণটি প্রশম। অপশানে এতে দিলাম তো ক্লোরিক অ্যাসিড প্লাস 50 ml 1 মোলার KOH। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা আসলে খুব ইম্পর্টেন্ট, এটা দিয়ে দিতে পারে এভাবে। ওকে, এই যে সবাই উত্তর দিতে পারছো, জাস্ট এটা আমি চেক করছি তোমরা পারো কিনা।
তো আশা করি কনসেপ্টটা বুঝতে পারছো। এটা একটা রিভিউ হয়ে গেল এই কনসেপ্টটা। তাহলে তোমার বারবার কাজ হচ্ছে কি বলতো, এই দুইটাকে গুণ করে দেয়া, এই দুইটাকে গুণ করে দেয়া, তাই না? তাহলে এই দুইটাকে যদি গুণ করে দাও কি দাঁড়ায় 10। আর কোনো কিছু দিয়ে গুণ হবে হবে না, এর কারণে এটার গায়ের ভিতর এইচ প্লাস কয়টা আছে? একটা মনোহাইড্রোক্সি। এটার গায়ের ভিতর ওএইচ মাইনাস কয়টা আছে? একটাই আছে। তাহলে 50 ইন্টু 0.5 এর মানে কত হবে? 5। তাহলে 100 গুণ 0.1 এর মানে কত হয়ে যাবে বলো তো? 10। তাহলে 100 ইন্টু 0.1, এখানে কি হবে? 100 ইন্টু 0.1 ইন্টু কত হবে? 2। কেন 2 বুঝতে পারছো? কারণ ওএইচ গায়ের ভিতর কয়টা আছে? দুইটা। তাহলে এখানে বুঝছো, এখানে 100 আর 0.1 আছে, এখানে 100 0.1 গুণ 2 আছে, এর মানে দুইটা জন্ম সমান হবে না। তাহলে এখানে কি হবে? 50 টু 0.1 ইন্টু 2 হবে, এইচ আছে এইচ। আর এখানে হবে কি বলতো? 50 ইন্টু কি 0.1, এর মানে দুইটা কি না বলতো? সমান না। আর এখানে কি হবে? 50 ইন্টু 0.1, 1 ইন্টু 2, তাহলে 100, এর মানে কত দাঁড়ায়? 10। আর এখানে হচ্ছে ওএইচ মাইনাস আছে একটা, এখানে 2 কেন হয়েছে? এর কারণ হচ্ছে H2SO4, তাহলে দুইটা H প্লাস আছে। তাহলে এখানে কত হবে? 50 ইন্টু 0.2, এর মানে কি 100, 100 বলতেছে 10। ঠিক আছে, 10 আর 10, এর মানে এটা হচ্ছে দুইটা সমান। দুইটা সমান যেহেতু এটা কি হবে বলো তো? প্রসম হবে। আর এখানে অ্যাসিড বেশি, তাহলে এটা অ্যাসিডিক হবে। এখানে বেস বেশি, তাহলে এটা বেসিক হবে। এখানের মধ্যে কে বেশি আছে? এখানে অ্যাসিড বেশি, তাহলে এটা এইচ প্লাস বেশি, অ্যাসিডিক হবে। ঠিক আছে, এই নাম্বারটা হচ্ছে এতে কি দাঁড়াইছে? ডি হচ্ছে কি নিউট্রাল, বুঝতে পারছো? এতে হচ্ছে অ্যাসিডিক, এটা অ্যাসিডিক, এটা কি দাঁড়াইছে? বেসিক, আবার অ্যাসিডিক, আর এটা হচ্ছে নিউট্রাল। ওকে, আমি পরের টাইপের এমসিকিউতে যাই। এই কোয়েশ্চেনটা একটু দেখো, পরের কোয়েশ্চেনটা, এটা একটু লিখে নাও। এটার উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। এটার উত্তর ধরো 5/6, 6/5, 8/7, 7/8। দেখি এটার উত্তরটা বলো। এই কোয়েশ্চেনটা হচ্ছে একদম হাজারি স্যারের বইয়ের, এবং এটা হচ্ছে এবার আসছে। এটা কি সিকিউরিটি আসছে খুব সম্ভব। ঠিক আছে, এটা আমি বলছিলাম হচ্ছে এই জিনিসটা হচ্ছে আসবে, মানে আসার চান্স খুব বেশি। এটা 80 করেও কেন জানি আসতেছিল না। এটা হাজারি স্যারের বইয়ের একটা ম্যাথ। দেখি এটা বলো তো, এটা কি হবে? লিখে নাও, কোয়েশ্চেনটা লিখে রাখো। যারা কষ্ট করে এই দুপুরে ক্লাস করতে আসছো, এটা একটু লিখে রাখো। আর পরেও যারা রেকর্ড করবে, এটা একটু সুন্দর মতো এটার উত্তর আশা করি বলতে পারবা। দেখি পারো কি না। তো ভালো ভালো স্টুডেন্টরা কিন্তু এটা পারে না, একদম ইজি একটা ম্যাথ, এরপরও পারে না। দুইটা অ্যাসিড আছে, একটা হচ্ছে HCl আর একটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, দুইটা অ্যাসিড আছে, একটা হচ্ছে HCl আর একটা আছে নাইট্রিক অ্যাসিড। তোমাদের মেইন ক্লাসে সাকিব কিন্তু একটা জিনিস পড়াইছে, এটা হচ্ছে তুল্য সংখ্যা। ঠিক আছে, তুল্য সংখ্যা পড়াইছে। তো একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে আর একটা নাইট্রিক অ্যাসিড আছে, দুইটাকে ধরো মিশানো হয়েছে, দুইটাকে মিশানো হয়েছে। বলছে হচ্ছে মিশ্রণের ভিতর তো দুইটাই আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড আছে। বিষয় এখানে না, বিষয় হচ্ছে এখানে ঘনমাত্রা বলে দিছে কতটুকু? 0.32 মোলার। ঠিক আছে, এটার ঘনমাত্রা কত দেয়া ছিল? 0.25 মোলার। এটার ঘনমাত্রা কত ছিল? 0.4 মোলার। বলছে এই দুইটাকে কি অনুপাতে মিশালে এটা কতটুকু হবে? 0.32 হবে। মানে বুঝো নাই। এই যে ধরো একটু পরে হচ্ছে শরবত বানালা, ঠিক আছে, দুইজন বাসার মধ্যে ধরো দুইজন শরবত বানাইছো। একজনের শরবতের ঘনমাত্রা হচ্ছে কম, এর মানে একটা মিষ্টি কম হয়েছে, আর একটা ধরো কি হয়েছে? মিষ্টি বেশি হয়েছে। ঠিক আছে, একটা মিষ্টি কম হয়েছে আর একটা মিষ্টি বেশি হয়েছে। তো যেটা মিষ্টি কম হয়েছে ওটাও খাইতে ভালো লাগতেছে না, যেটা মিষ্টি বেশি হয়ে গেছে ওটাও খাইতে ভালো লাগতেছে না। তাহলে তুমি করলা কি? তুমি যেহেতু কেমিস্ট্রির একটু অ্যাপ্লাই করে করলা কি, এই দুটোকে মিশিয়ে দিলা। ঠিক আছে,
মিশে দিয়ে মডারেট একটা গণমাত্রা বানাইছো, একটা ছিল 0.25 আর একটা ছিল 0.4, তুমি করছো কি মাঝামাঝি একটা 0.32 আনছো। যেমন তোমাদের আমি ওই মেইন ক্লাসে পড়ানোর সময় বলি, তোমাদের তো অবশ্যই এই চ্যাপ্টার আমি পড়াইনি, ধরো হলে যে ডাল পাওয়া যায়, তোমরা তো কয়দিন পর হলে যাবা, বাস সিটিতে যাবা, ঠিক আছে, ওইখানে গেলে দেখবা হলে যে ডাল পাওয়া যায় ওর ভিতর দেখবা ডালের কোনো চিহ্নও নাই, ওটা পানির মতো হয়ে যায়, ওটা যে ডাল না আর কি ওটা বুঝবাও না। আর বাসার যে ডাল ওইটার ধরো ঘনমাত্রা বেশি, ঠিক আছে। এখন ধরো তুমি যদি দুইটারে মিশাও মাঝামাঝি গণমাত্রার একটা কিছু পাবা। এখন বলছে হচ্ছে এটা কি অনুপাতে মিশাবা, মানে এই জগ থেকে কতটুক নিবা, এই জগ থেকে কতটুক নিবা, তাহলে তোমার ঘনমাত্রা এই 0.32 আসবে। তোমাকে বলছে এটা কি অনুপাতে মিশালে, কি অনুপাতে মিশালে। আশা করি কোয়েশ্চেনটা বুঝতে পারছো। তো এটার জন্য সাকিব তোমাদের একটা জিনিস পড়াইছে, এখন এটা আবার রিভিউ হয়ে যাবে। এটা হচ্ছে কি, এই সূত্রটা পড়াইছে, মিশ্রণের পূর্বে কয়জন আছে, দুইজন, E1 V1 S1 প্লাস E2 V2 S2 সমান সমান কি মিশ্রণের পরে EVS। এখানে ই হচ্ছে কি তুল্য সংখ্যা, আমি ধরো এখান থেকে নিলাম হচ্ছে XML, আমি এখান থেকে এই জগ থেকে আমি ধরো নিছি হচ্ছে কি, আমি ধরো এই জগ থেকে নিছি হচ্ছে কি, এখান থেকে শরবত বানানোর সময় এটা একটা, এখান থেকে ধরো নিছি হচ্ছে XML, একটাতে মিশিয়েছি, এটা 0.25, আরেকটা ধরো কি আছে 0.32, এই 0.4, ওইখান থেকে ধরো আরেকটু বেশি করে ডালছি, ঠিক আছে, আর একটু YML বেশি বা কম হোয়াট এভার যেটা খুশি ডালছি, এটা থেকে তো কম ডালতে হবে যেহেতু মাঝে মাঝে আনবা, মানে কম না বেশি আছে হোয়াট এভার এটা পরে। তাহলে এখান থেকে ধরো আমি নিছি হচ্ছে XML, এখান থেকে আমি ধরো নিছি YML। তাহলে আমার এই মিশ্রণের আয়তন কি হবে, একটা যদি x নিই আর একটা y নিই, তাহলে টোটাল মিশ্রণের আয়তন কি হয়ে যাবে বলতো x প্লাস YML। এখান থেকে যদি 10 ml, এখান থেকে 20 ml নিই মিশ্রণে, তাহলে কতটুকু 10 আর 20 মিলে 30 ml হবে। তাহলে আমি ধরো মিশাইছি XML নিছি একটা থেকে, আরেকটা থেকে নিছি YML। এবার বলো এর তুল্য সংখ্যা কত, এর গায়ের ভিতর হাইড্রোজেন কয়টা দেখতেছো, একটা, এর গায়ের ভিতর হাইড্রোজেন কয়টা, একটা, তাহলে দুইটাই একটা একটা মিশ্রণেও কত হবে, এক। তাহলে এখানে দেখো তো মিশ্রণের পূর্বে এটার তুল্য সংখ্যা কত দেয়া আছে, 1 ইন্টু এটার আয়তন নিছি x ইন্টু এটার ঘনমাত্রা কত 0.25, এটার তুল্য সংখ্যা হচ্ছে 1, আয়তন নিছি YML, ঘনমাত্রা কতটুকু আগে লিখে নাও 0.4, আমি আরেকবার রিভিউ করে দিব এরপর। তাহলে এটা হচ্ছে কি তুল্য সংখ্যা 1, এটার আয়তন হচ্ছে কত x প্লাস y, এটার ঘনমাত্রা হচ্ছে কত 0.32। এবার হচ্ছে আমরা মজার ক্যালকুলেশন করে ফেলি, 0.25x প্লাস এটা কত, এটা হচ্ছে একটু কঠিন আসলে তখন এটা আসবে, খুব একটা কঠিন না কিন্তু এটা মজার, এটা আসলে এবং শিওর থাকো তুমি 95% যারা হচ্ছে পরীক্ষা দিবে ওরা কিন্তু এটা পারবে না, এটা যদি করে না যায় এটা পারবে না, পরীক্ষার হলে এটা পারা সম্ভব না, একদম নতুন দেখে এটা পারা একদমই সম্ভব না। 0.4y আর এটা কত হবে 0.32x 0.32y। তাহলে এক্সটা যদি আমি আনতে চাই একটু দেখো তো, 0.32 মাইনাস 0.25 তাহলে কত হয় 25, আর এটা হচ্ছে 32, এর মানে 0.07 মনে হয়, তাই না, 07 এক্স, আর এখানে হচ্ছে কত 0.4y মাইনাস এটা, এর মানে 0.8 বাই 7, ঠিক আছে। তাহলে এটার উত্তর হবে কি সি, 8/7। আগে একটু লিখে নাও তো, আমি তোমাদের কমেন্টগুলো এবার একটু দেখি এটা বুঝতে পারছো কিনা, এটা লিখে নাও। সিএস ভার্সিটি বলেছে দাদা এই প্রথম ওয়েব অ্যাপে ক্লাস করতে আসছি, আমার জন্য আশীর্বাদ করবেন। হ্যাঁ অবশ্যই। নিশা তুষা বলেছে বুঝছি, ওকে গুড। ফেসবুক আমাকে একটু জানাও তো। জাবিন বলেছে আমি আন্দাজি সি দিতাম, ম্যাটটা কিন্তু জোস, আজুল বলেছে ম্যাটটা জোস ছিল দাদা, হ্যাঁ এক্স্যাক্টলি, ঠিক আছে। খুবই খুবই মজার একটা জিনিস, আশা করি বুঝতে পারছো এটা। মাহমুদুল হাসান বলেছে এখন কি বই ম্যাথ করব, কোনো দরকার নেই, ক্লাসে যা পড়ানো হয়েছে ওইটা পড়বা, ঠিক আছে, আর আমাদের এক্সামে যা যা আসছে এগুলো একটু রিভিউ করে নিও, কোনো দরকার নেই যা আছে, এবং কোয়েশ্চেন ব্যাংক, ঠিক আছে, কোয়েশ্চেন ব্যাংক। তাহলে হচ্ছে তুমি কি করবা, ক্লাসেরগুলো ভালোভাবে পড়বা, পরীক্ষা কিন্তু দেখছো তো মনে হয় খুব কঠিন কিছু, তোমার পারা জিনিস হয়তো আমরা পরীক্ষার হলে দিতে পারি না, নার্ভাস হয়ে যাই, টাইমের বিষয় থাকে,
এই জন্য দিতে। তোমার আমার মনে হয় তোমার পারা জিনিস যেগুলো আছে ওগুলো তুমি দিয়ে আসতে পারলে তোমার ভালোভাবে একটা চান্স হবে। ক্লাসের পড়াগুলো পড়বা, প্রশ্ন ব্যাংকটা পড়বা। এবার আরেকটা টাইপ আমি একটু কাভার করি, এই কোয়েশ্চেনটা আসে, এটা আমাকে একটু বলো তো, অ্যান এক্সাম্পল অফ এ ডিসপ্রপোর্শনেট রিয়েকশন। এর মানে এটা হচ্ছে কি বলো তো, এটা কিন্তু ইংলিশ নামটাও লাগবে, ঠিক আছে? এটাকে আবার বাবার কোনো কারণ নেই যে এই কোয়েশ্চেনটা আমি ইংলিশে, আমি যদি ইংলিশে এমনও রেখে দিই, তো এটা হচ্ছে ইংলিশে রেখে দিছি, এর কারণ হচ্ছে এটা কি তোমার এভাবে ইংলিশটাও জানা লাগবে। এটা হচ্ছে নিচের কোনটি অসামঞ্জস্য বিক্রিয়া। বাংলা হচ্ছে অসামঞ্জস্য, আর এখানে হচ্ছে ডিসপ্রপোর্শনেট রিয়েকশন, অসামঞ্জস্য বিক্রিয়া। তোমরা শুনছো না এই শব্দটা? এই শব্দটা হচ্ছে এটা যেই মেইনের কোয়েশ্চেন, তো যেটা আসলে আমাদের সাথে রিলেটেড ওইটাই বলতেছি, যে এই মেইনের কোয়েশ্চেন এটা। তো এটা হচ্ছে ডিসপ্রপোর্শন বা অসামঞ্জস্য বিক্রিয়া হচ্ছে যদি একই সাথে কোনো একটা বিক্রিয়কের জারণ এবং বিজারণ ঘটে, তখন এটাকে আমরা কি বলি বলতো? অসামঞ্জস্য বিক্রিয়া বলি। দেখি কেউ এটা বলতে পারছো, এটার উত্তর কি হবে? তামিম বলেছে বি, সি বলছে নিশাদ, ওকে, এ বলেছে মাহমুদুল ফারদিন বলেছে সি, আলিফ বলেছে সি। ফেসবুকেরটা এখন আর দেখছি না, দেখি তো একটু দেখো এটা সলভটা। এটা হচ্ছে যুগপথ, তোমাদের ক্লাসে পড়ানোর সময় নিঃসন্দেহে বলছিল এটা হচ্ছে কি, বা এটা যে কোনো সময় শুনে আসছো, এটা হচ্ছে কি যুগপথ জারণ এবং বিজারণ ঘটে। বিজারণ ঘটে, ঠিক আছে? তাহলে এখানের মধ্যে যুগপথ জারণ বিজারণ মানে হচ্ছে জারণ সংখ্যার দুইটা চেঞ্জ হবে, ঠিক আছে? জারণ সংখ্যার দুইটা চেঞ্জ হবে। আমি যেমন তোমাদের একটা উদাহরণ দিলে, এই উদাহরণটা তোমরা সবাই পড়ছো। ক্লোরিন পানির সাথে যখন বিক্রিয়া করে, একদম কমন একটা রিয়েকশন এটা, HCl তথা হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস HCl। তাহলে এটা হচ্ছে 0, এই জারণ মান যেহেতু ক্লোরিন ক্লোরিন, এখানে বন্ধন হয়েছে ক্লোরিনের সাথে ক্লোরিনে, এর সাথে ক্লোরিন ক্লোরিন নিজের সাথে নিজে কখনো টানাটানি করে? নিজের সাথে নিজের কখনো টানাটানি হয়? হয় না, এই যে দেখো। আর এখানে আছে হাইড্রোজেনের সাথে ক্লোরিন, তাহলে ক্লোরিন টেনে এখানে কি হয়ে যাবে? -1। এখানে হচ্ছে অক্সিজেনের সাথে, অক্সিজেন হচ্ছে সবার চেয়ে বেশি টান দেয়, ঠিক আছে? ও হচ্ছে সবচেয়ে বেশি টানে, তাহলে এ হয়ে যাবে +1, এ হয়ে যাবে +1। এর ইলেকট্রনকে অক্সিজেন টানছে, হাইড্রোজেন ইলেকট্রনকে অক্সিজেন টানছে। তাহলে এখানে ক্লোরিনের একবার হয়ে গেছে জারণ মান -1, শূন্য ছিল, শূন্য থেকে একবার হয়ে গেছে -1, আর একবার হয়ে গেছে +1। এর মানে ও একবার ইলেকট্রন নিছে, আর একবার ইলেকট্রন কি করতে হয়েছে? দিছে, ঠিক আছে? এর মানে একবার ওর কি হয়েছে? জারণ হয়েছে, আর এখানে ওই ইলেকট্রন কি করছে? শূন্য থেকে +1 হয়েছে, এর মানে দিছে ইলেকট্রন। তাহলে এখানে হয়েছে জারণ জারণ, আর এখানে হয়েছে কি? বিজারণ। মানে বিষয়টা ধরতে পারছো? বিষয় হচ্ছে প্রোডাক্টের ভিতর দেখো ও দুইবার আছে, এখানে একবার সিএল আছে, এখানে একবার, এখানে উচ্চারণ মান একরকম, এখানে উচ্চারণ মান একরকম। আশা করি বুঝে গেছো বিষয়টা। তো আমরা একটু দ্রুত আগাই কনসেপ্ট রিভিউর সাথে সাথে। এটা হচ্ছে বিজারণ। তো এরকম আরেকটু উদাহরণ তোমাদের আমি পড়াইছিলাম, এটা হচ্ছে তোমাদের 3rd চ্যাপ্টার পড়ানোর সময় পড়াইছি, এই বিক্রিয়াও পড়াইছি, ওইটাও বলছিলাম। একটু রিভিউ করে নেয়া, দেখো তাহলে কি হবে? Na প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, ধরো কম টেম্পারেচারে নিলাম 25 ডিগ্রি সেন্টিগ্রেড, সোডিয়াম ক্লোরাইড প্লাস NaClO, ঠিক আছে? তাহলে এখানে ক্লোরিনের জারণ মান হচ্ছে কত? 0। এখানে ওর জারণ মান হচ্ছে -1, এটার +1, এখানে ওর জারণ মান হচ্ছে +1, অক্সিজেন -2, এটা হচ্ছে +1, ঠিক আছে? এটা হচ্ছে একই বিক্রিয়া। আরেকটা পড়াইছিলাম, টেম্পারেচার যখন বাড়াই দেয় তখন NaClO3 হয়। তো এখানে একটু দেখো তো, এখানে Cl2 আছে একটাতে, আর একটাতে শুধু Cl আছে, দুইটা Cl থাকা লাগবে, দেখো তো। KMnO4 হওয়ার একটা ম্যাঙ্গানিজ এখানেও আছে, ম্যাঙ্গানিজ এখানেও আছে, এখানেও আছে।
আবার কপার দেখো তো এখানে আছে, এখানে দুইবার আছে, এখানে একবার আছে, এখানে একবার আছে। তো আমরা দেখি কোনটা হতে পারে। এখানে আছে কপারের সাথে ব্রোমিন, এর মানে কপারের জারণ মান হচ্ছে কি বলতো, ব্রোমিন হয়ে যাবে -1, এই হয়ে গেল +1। এখানে আছে দুইটা ব্রোমিন ওর থেকে টানতেছে, এর মানে হয়ে গেছে +2, আরেকটা হয়ে গেছে 0। এর মানে এটাই মিলে গেছে। দেখো +1 থেকে একবার ও হয়েছে কত +2, আর একবার ও হয়েছে 0। মানে বুঝছো, +1 থেকে ও একবার হয়েছে +2, ও যদি +1ই থাকতো, মানে দুইটাই যদি সেম হতো, দুইটাই 0 হতো, তাইলে কাহিনী হতো না। এই যে এটা একটু দেখো, একটু দেখো, আমি ফার্স্ট বলছিলাম এখানে উচ্চারণ মান হচ্ছে +7, ঠিক আছে, উচ্চারণ মান +7। এখানে উচ্চারণ মান একটু আমরা দেখি তো, এটা -8, অক্সিজেন যেহেতু 4টা 2 করে -8, এটা হচ্ছে +2। জারণ মান তোমাদের শেখানো হয়েছে মেইন ক্লাসে, এটা +6, ঠিক আছে, এটা +6। আবার এখানে দেখো তো এটা কত হয়ে যায়, এটা হয়ে যায় -4, এটা হয়ে যায় কি তোমার তাহলে +4। তাহলে এখানে ওর কি হচ্ছে, দুইটাতে +7 থেকে +6 হচ্ছে আর +4 হচ্ছে। এর মানে এটা তো ইলেকট্রন ও নিচ্ছে, এখানে ও ইলেকট্রন নিচ্ছে, কিন্তু দেখো এটা প্লাস থেকে একবার হয়ে গেছে +2, আর একবার হয়ে গেছে 0। এর মানে একবার হচ্ছে, এখানে অনেকে ভুল করে ফেলবে। দেখো এই জায়গায় হচ্ছে ও কি করছে, এই জায়গা হওয়ার জন্য ও কি করছে, ইলেকট্রন নিছে, এই জায়গা হওয়ার জন্য ও মাইনাস ইলেকট্রন এটা দিছে। আর এখানে +6 যখন হয়েছে তখন ও ইলেকট্রন নিছে, +4 যখন হয়েছে তখন ও ইলেকট্রন নিছে। এর মানে কিন্তু এখানে যুগপৎ জারণ বিজারণ ঘটে নাই, এখানে ও দুইবারই কি করছে, সেম ঘটনাই করছে, ইলেকট্রন নিছে, এর মানে বিজারণ ঘটছে। আর এখানে ওর একবার জারণ ঘটছে, একবার বিজারণ ঘটছে। তো এটা যে ইকুয়েশন বলে একটু টাফ আসছে, তোমাকে যদি তোমার পরীক্ষায় আসে, এটা আমি করালাম, এটা যদি টাফ আসে যাতে এরপরও পারো, ঠিক আছে, টাফ আসে এরপরও যাতে পারো। এখানে দেখো এই জায়গাটায় কনফিউজ হয়ে যাবে, এখানে ম্যাঙ্গানিজ দুইটা দেখে এটা তাকাই দিবে, এখানে কিন্তু কপারও দুইটা আছে, এই একটা, এর উত্তর কিন্তু এটা, কারণ এখানে এখানেও হচ্ছে ও ইলেকট্রন নিচ্ছে, এখানেও হচ্ছে ও প্লাস ইলেকট্রন, একটা ইলেকট্রন নিছে, এখানে হচ্ছে ও 3টে ইলেকট্রন নিছে, বাট ইলেকট্রন তো নিছেই, একটা হচ্ছে খাবে আর একটা হচ্ছে দান করবে, একই সাথে খেতেও হবে আবার দানও করতে হবে, ঠিক আছে। এই যে দেখো ও এখানে কি করছে, একটা ইলেকট্রন দান করতেছে, আবার আরেক জায়গায় ইলেকট্রনটারে ও কি করতেছে, খাচ্ছে, মানে নিচ্ছে, একবার নিচ্ছে, একবার ডোনেট করছে, একবার ডোনেট করছে, আর একবার এটাকে অ্যাকসেপ্ট করছে। আর এখানে হচ্ছে দুই জায়গায় ও কি করছে, ইলেকট্রনটাকে খেয়ে ফেলতেছে, ঠিক আছে, ইলেকট্রনকে ও খেয়ে ফেলতেছে। দেখো এখানে একটা খাচ্ছে, এখানে 3টা খাচ্ছে। আশা করি বুঝতে পারছো, এটা যেই বলে কঠিন আসছে, বাট তোমার পরীক্ষা আসলে এটা আসার চান্স বেশি, এটা বা এটা আসার চান্সেস বেশি। একটু লিখে রাখো তো, এটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। ঠিক আছে, তো এই কোয়েশ্চেনগুলো আসে, এই কোয়েশ্চেনগুলো ভুল করা যাবে না। এবার আরেকটা একটু কমন কনসেপ্ট এর কোয়েশ্চেন দেখাই, ঠিক আছে, আরেকটা একদম কমন একটা কনসেপ্টের এমসিকিউ দেখাই, এটা জিএসটিতে আসার চান্স ভালো, ভালো লেভেলের চান্সেস। ওকে, বুঝছো বলছো যেহেতু আমি মুভ করছি। এই কোয়েশ্চেনটার উত্তর দাও, 1 মোল কার্বন ডাইঅক্সাইড ও 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে কয় মোল, এটা আরেক টাইপের একটা এমসিকিউ, ঠিক আছে, এটা হচ্ছে আজকের 3 নাম্বার টাইপের এমসিকিউ। এখানের এটার উত্তরটা দাও, এটা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন, মানে এটা বা এই টাইপের একটা কোয়েশ্চেন আসছে প্রিভিয়াস ইয়ার্স। দেখি কি বলো, কেন জানি আমার এখানে দেখা যাচ্ছে। ওকে, এ বলেছো তনুশ্রী, নাইম বলেছো এ, আজিজুল বলেছো 106 গ্রাম। ঠিক আছে, বি বলেছে নিশাত মাহমুদুল। ওকে, আমি একটু টাইম দিলাম, তোমরা মোটামুটি ট্রাই করছো, আর যারা ট্রাই করেনি তারা কোয়েশ্চেনটা আশা করি লিখে নিছো, ঠিক আছে, কোনো একদিকে আগাইছো অবশ্যই। তো একটু দেখো, এই ধরনের প্রশ্নকে বলা হয়, এই ধরনের টাইপের এমসিকিউকে বলা হয় লিমিটিং রিয়েজেন্ট। এই টাইপকে বলা হয় কি বলতো, লিমিটিং রিয়েজেন্ট। এরকম কথা তোমরা একাডেমিক বা অ্যাডমিশন কোথাও না কোথাও শুনছো, লিমিটিং রিয়েজেন্ট, বইয়ের টপিক, এটা হচ্ছে মেইন বইয়ের টপিক, ঠিক আছে। তো আমাদের এখানে কি জানতে হবে, লিমিটিং রিয়েজেন্ট জিনিসটা কি এটা জানতে হবে। লিমিটিং রিয়েজেন্ট মানে হচ্ছে, ধরো তোমাকে আমি বললাম হচ্ছে
আজকে ধরো শরবত বানানোর জন্য কাহিনী করলো কি, এরকম 100টা বোতল দেয়া হয়েছে, ঠিক আছে, এরকম বোতল দেয়া হয়েছে কয়টা, 100টা বোতল আঁকি, এরকম বোতল ধরো দেয়া হয়েছে। আচ্ছা 100টা তো এখন আঁকা সম্ভব, আচ্ছা আঁকলামই, 100টাই আঁকলাম। এমনি করে করে ডট ডট ডট, এটা হচ্ছে 100 নাম্বারটা, ডট 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 100টা বোতল দেওয়া হয়েছে, ওয়াটার বোতল। ঠিক আছে, এরপর বললাম হচ্ছে শরবত যেহেতু বানাবা, লেবু দিয়ে রাখছি, এটা ধরো লেবু, লেমন, লেমন দিছি কয়টা, 70টা। এটা হচ্ছে 70 নাম্বার, 70, 1 2 3 4 5 6 7, এমনি করে করে কত, এটা 70 নাম্বার। আমি বলছি হচ্ছে প্রতিটা বোতলে কন্ডিশন হচ্ছে কি একটা করে তোমার এই জিনিসটা দিতে হবে, ঠিক আছে, এই জিনিসটা দিতে হবে। মানে তোমার কন্ডিশন কি, শরবতের কন্ডিশন কি, শরবতের কন্ডিশন হচ্ছে কি তোমার প্রত্যেকটার ভিতর কি করতে হবে, প্রত্যেকটা একটার ভিতরে একটা কি দিতে হবে, এই দিতে হবে। এখন আমি তোমাকে বললাম হচ্ছে কত বোতল শরবত পাওয়া যাবে, মানে বিষয়টা বুঝতে পারছো। এখন এক গ্রুপ বলবে হচ্ছে যেহেতু 100 বোতল পানি আছে, 100 বোতল পানি আছে তাহলে 100 বোতল শরবত পাওয়া যাবে। আর এক গ্রুপ বলবে হচ্ছে যেহেতু 70টা লেবু আছে তাহলে তুমি কি পাবা, 70 বোতল শরবত পাবা। তাহলে কোনটা সঠিক, ঠিক আছে, কোনটা সঠিক। একটা জন বলবো হচ্ছে যেহেতু 100 বোতল, এটা কয়টা আছে, 100টা আছে, তাহলে শরবত হবে কয়টা, 100 বোতল। আবার কেউ বললো হচ্ছে লেবু আছে কয়টা, 70টা, এর মানে লেবু বা হাবিজাবি যা উপকরণ আছে এটা তোর 70টার জন্য আছে, তাহলে 70টা, তাহলে এটার উত্তর কয়টা হবে। যে কোনো বোকাও বলে দিতে পারবে হচ্ছে 70টা হবে, এর মানে যেটা কম থাকে, মানে যেটার সাপেক্ষে কম পাওয়া যাবে ওটা হচ্ছে উত্তর। এটার সাপেক্ষে চিন্তা করলে 100টা পাওয়া যেত, এটার সাপেক্ষে চিন্তা করলে 70টা পাওয়া যেত, যেটার সাপেক্ষে উত্তরটা কম আসবে ওটা হচ্ছে লিমিটিং। বিষয় বুঝতে পারছো। যেমন যেমন ধর আমি আজকে চিন্তা করলাম হচ্ছে তোমাদের পড়াই শেষ করে ফেলবো, একদম মেরে ফেলবো, বিষয় বুঝতে পারছো, আমি পড়াতেই থাকবো, একটু পর গিয়ে বললা হচ্ছে তোমরা নাইন, বিষয় বুঝছো, মানে তোমাদের আর এনার্জি নেই, তোমরা ঘুরে পড়ে যাচ্ছ, এর মানে তুমি হচ্ছে লিমিটিং রিয়েজন। আবার তুমি চিন্তা করলা হচ্ছে কি আজকে আমি পড়ে শেষ করে ফেলবো, কিন্তু একটু পরে দেখলা যে না আমার ঘুম আসছে, দুপুরে পড়াতে কি আমি আর পড়াতে পারতেছি না, এর মানে আমার এনার্জি শেষ, আমি শেষ হয়ে গেছি, এর মানে কি হবে বলো তো, আমি লিমিটিং রিয়েজন। তো আশা করি বুঝতে পারছো লিমিটিং রিয়েজেন্টের কনসেপ্টটা, যেটার সাপেক্ষে তুমি কম উত্তর পাবো, এটা হচ্ছে তোমার অ্যান্সার। তো এখানে বলছে 1 মোল কার্বন ডাইঅক্সাইড ও 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে কত মোল সোডিয়াম কার্বনেট, কত গ্রাম সোডিয়াম কার্বনেট পাওয়া যাবে। তো আমি একটু সলভের দিকে তাকাই। কার্বন ডাইঅক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড এই দুইজন নাকি বিক্রিয়া করছে, ঠিক আছে, এই দুইজন বিক্রিয়া করে আমার কি বানাচ্ছে, এটা হচ্ছে অ্যাসিডিক, এটা হচ্ছে বেসিক, তাই না, কার্বন ডাইঅক্সাইড অ্যাসিডিক, তাহলে এখানে কি পাবো, লবণ, পানি পাবো, ঠিক আছে। তাহলে এবার দেখো তো সোডিয়াম কয়টা লাগছে, সোডিয়াম কার্বন, সোডিয়াম লাগছে 2টা, তাহলে এখানে দিতে হবে 2। দেখো তো ব্যালেন্স হয়েছে কিনা, কার্বন কয়টা আছে, একটা আছে, এখানে একটা, সোডিয়াম কয়টা, 2টা, সোডিয়াম 2টা, ঠিক আছে, হাইড্রোজেন কয়টা, একটা 2টা, হাইড্রোজেন 2টা, অক্সিজেন কয়টা, একটা 2টা 3টা 4টা, অক্সিজেন হচ্ছে এখানে 3টা, এখানে, হ্যাঁ ঠিক আছে। এবার দেখো তো বিষয়টা কি দাঁড়ায়, বিষয়টা দাঁড়ায় হচ্ছে এটা 1 মোল, এটা 2 মোল, এখান থেকে এটা পাওয়া যায় হচ্ছে 106 গ্রাম, তাই না, এটা যদি মোলার ভর, অনেকে জিজ্ঞেস করবে এটা 106 গ্রাম কোত্থেকে, এটা হচ্ছে তুমি মোলার ভর থেকে, মানে বিষয় বুঝতে পারছো, এটা হচ্ছে ওর মোলার ভর। সোডিয়ামের কত 23, 106 গ্রাম কিভাবে, এটা ম্যাথটা হচ্ছে ইজি, শুরুতে একটু কঠিন হয়তো লাগতে পারে বাট একদম ইজি, 3, তাহলে এটা কত হবে, এটা মুখস্থ জিনিস, 106 গ্রাম দিয়ে গেলাম। তাহলে এবার দেখো একবার কার্বন ডাইঅক্সাইডের সাপেক্ষে আমি চিন্তা করছি, তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইড থেকে, কার্বন ডাইঅক্সাইড হতে সোডিয়াম কার্বন পাওয়া যায় 106 গ্রাম, এখানে বলছে 1 মোল কার্বন ডাইঅক্সাইড থেকে কতটুকু পাওয়া যায়, তাহলে এটা কত পাওয়া যায় বলো তো, 106 গ্রাম পাওয়া যায়, 106 গ্রাম। এবার আমি আসি হচ্ছে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড হতে, সোডিয়াম হাইড্রোক্সাইড হতে
সোডিয়াম কার্বনেট পাওয়া যায় 106 গ্রাম, তাই না? 2 মোল থেকে আমরা দেখতেছি পাওয়া যায় কতটুকু, 106 গ্রাম। আমাকে বলছে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে তাহলে কতটুকু পাওয়া যায়, তাহলে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড হতে পাওয়া যাবে কতটুক, এটার অর্ধেক, 53 গ্রাম। তোমার উত্তর কোনটা হবে বলো তো? যেটা থেকে কম পাওয়া যায় এটা হচ্ছে উত্তর, ঠিক আছে? যেটা থেকে কম পাওয়া যায় এর মানে এখানে আগে আগে শেষ হয়ে যাবে কি সোডিয়াম হাইড্রোক্সাইড, ওইটা হবে উত্তর, এর মানে হচ্ছে 53 গ্রাম। এটা বুঝছো? এটা একটু সুন্দর মতো লিখো, এটা মাথায় ঢুকাতে একটু টাইম লাগে, 1 মিনিট একটু চিন্তা করো। ঠিক আছে, এটা বুঝছো কিনা একটু জানাও। প্রিয়াঙ্কা রানী সিং মনীষা বলেছে এ, তসলিম বি। ঠিক আছে, এটা বুঝে গেছে আশা করি, মানে এই কনসেপ্টটা একটু মাথায় রাখবে। ও, তো এরকম আমি আরেকটা করাই, একটু দেখি এটার উত্তর বলো তো। 4 গ্রাম হাইড্রোজেন 16 গ্রাম অক্সিজেন থেকে কত গ্রাম পানি পাওয়া যাবে? 9 গ্রাম, 18 গ্রাম, 36 গ্রাম, দেখি বুঝো কিনা এটা। এটা প্রথমবার যখন আমি দেখছিলাম এটা পুরো মনে হচ্ছে মাথা নষ্ট ছিল, মানে আমি যখন স্টুডেন্ট ছিলাম আর কি। এটা কি এক জিনিস, এটা দেখতেছি হচ্ছে মাথা নষ্ট, মানে তোমার দুইটা দুই রকম কাহিনী হয়ে যাচ্ছে, দুইটা দিয়ে করলো উত্তর। দেখি এটার উত্তর বলো। দীপেন্দু বলেছে 36, ওকে। এ বলেছে স্বামী স্বামী, তাসিনা বলেছে বি, নাফিস বি, পিয়াস বি। ঠিক আছে, একটু উত্তর দেওয়ার চেষ্টা করবা, তাহলে দেখবো হচ্ছে মানে ভালো হবে তোমার শিক্ষাটা। ভুল করলেও এটা জানতে পারবা। এখানে তো তুমি সঠিক ভুল এটা কোনো বিষয় না, তোমার মনে থাকাটা। তাহলে এটা কিন্তু একদম কমন একটা বিক্রিয়া, তাই না? হাইড্রোজেন আর অক্সিজেন মিলে পানি বানানোর বিক্রিয়া। অক্সিজেন 2টা, তাহলে এখানে 2, এটা ব্যালেন্স করা তো লাগবে, তাহলে এখানে হাইড্রোজেন হয়ে গেছে 4টা, এখানে কি দিতে হয়েছে 2। তাহলে এবার দেখো তো, এটা 2 গুণ দিয়ে এর মানে হচ্ছে 4 গ্রাম, আর এটা হচ্ছে 32 গ্রাম, থেকে এটা পাওয়া যায় 2 গুণ 18 মোলার বর হচ্ছে, মানে বুঝছো তো এটা 2 মোল, তো তাহলে এক পানির 1 মোলের বর হচ্ছে 18 গ্রাম, তাহলে 36 গ্রাম। তাহলে এবার দেখো আমি একবার হিসাব করবো হাইড্রোজেন নিয়ে, দুইজন নিয়ে হিসাব করবো হাইড্রোজেন নিয়ে। তাহলে হাইড্রোজেন নিয়ে হিসাব করে একটু দেখি তো কি কাহিনী দাঁড়ায়। তাহলে এটা হচ্ছে 4 গ্রাম হাইড্রোজেন হতে আমি দেখতেছি পানি পাওয়া যায় কতটুক, 36 গ্রাম। এখানে তো 4 গ্রাম হাইড্রোজেন থেকে বলছে, ওকে ফাইন। তাহলে একটা উত্তর পাইছি আমি, পানি কতটুকু পাওয়া যাচ্ছে 36 গ্রাম। এবার আমি আসি হচ্ছে কাকে নিয়ে করব বলো তো? অক্সিজেনকে নিয়ে হিসাব করে দেখব। মানে আমি দেখতেছিলাম 4 গ্রাম থেকে পাওয়া যায় 36 গ্রাম, আর এখানে পাওয়া যায় 32 থেকে পাওয়া যায় 36 গ্রাম, কিন্তু আমাকে এটা দিয়ে দেখছে কম, যেটা কম দিয়ে রাখছে আসলে এটা হচ্ছে কি লিমিটিং, এই যে দেখো। তাহলে এখানে কি আসে, 32 গ্রাম অক্সিজেন হতে পানি পাওয়া যায়, আবার ঐকিক নিয়ম করছি, এটা কত 36 গ্রাম, কিন্তু আমার প্রশ্ন পানি দিছে কতটুকু 16 গ্রাম, এই অক্সিজেন দিছে কতটুকু 16 গ্রাম। মানে পানি বানানোর তো উপাদান দুইটা, একটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন। তাহলে এটা কতটুক পাওয়া যাবে, 16 গ্রাম থেকে পাওয়া যাবে, তাহলে কতটুক, অর্ধেক। এর মানে কত, 18 গ্রাম। তাহলে কোনটাতে কম পাওয়া যাচ্ছে, এটাতে কম উত্তর আসছে। ঠিক আছে, যেটা কম উত্তর আসবে এটাই হচ্ছে উত্তর।
এই মানে বুঝছো এই বেশি আছে তো কি অক্সিজেন লাগবে 32 গ্রাম তোমার বানানোর জন্য। তোমার ধরো বিরিয়ানি বানানোর জন্য চাল দিছে আর ধরো মাংস দিছে, কাহিনী বিশ্ব বুঝছো, মাটন দিছে আর হচ্ছে তোমার কি দিছে বলো তো, রাইস দিছে। একটারে দিয়ে রাখছে হচ্ছে ধরো রাইস দিয়ে রাখছে বেশি, কিন্তু মাটন দিয়ে রাখছে হচ্ছে কম। তোমার লাগবে 32 গ্রাম, তোমারে বানাতে দিছে 16 গ্রাম, তাহলে হবে কাহিনী? তুমি তো বিরিয়ানি একটা রেশিও আছে, ওই অনুযায়ী বানালে ওইটা বিরিয়ানি হবে, আদারওয়াইজ তো এটা অন্য কিছু হয়ে যাবে। অন্য কিছু হইতে পারে, অ্যাটলিস্ট বিরিয়ানি টাইপের চেহারার কাছাকাছি চেহারার কিছু, বাট বিরিয়ানি তো হবে না। বিষয় বুঝছো? তাহলে এটা দিছে 4 গ্রাম, এরে দিছে কম কোয়েশ্চেনে। এরা লাগবে কতটুক? তুমি যদি বাবুর্চি হও তোমার তো একটা রেশিও জানা লাগবে যে এটা এটা 4-এর সাথে এটা 32 গ্রামই লাগবে আমি 36 বানাতে চাইলে। তোমার প্রশ্নে দিছে এরে 4, এরে দিছে 16, লাগবে 32। তাহলে এখান থেকে যেটা পাবা ওইটাই হচ্ছে প্রকৃত বিরিয়ানি। এই যে দেখো 18 গ্রাম। আশা করি বুঝতে পারছো জিনিসটা। হ্যাঁ, মূল সংখ্যা দিয়ে করলেও হবে, মূল সংখ্যা কনভার্ট করে নিই। ঠিক আছে, এটা 2 মল, এটা হচ্ছে 1 মল। এটা 2 মল থেকে পাওয়া যায় 36, 1 মল থেকে পাওয়া যায়, তাহলে এখানে দিচ্ছে হাফ মল। এটা মল দেয়া আছে কম, মূলের অনুপাত থেকেও করা যায়। আশা করি বুঝতে পারছো। আমি পরের কোয়েশ্চেনে যাচ্ছি। এই কোয়েশ্চেনটা একটু করাইনি, এই কোয়েশ্চেনটা কেন জানি মনে হচ্ছে আসতে পারে, এই জন্য করাইনি। ঠিক আছে, জিএসটি 20-21 একটা কোয়েশ্চেন। এটা একটু দেখো তো। MnO2 এর উপস্থিতি KClO3 কে উত্তপ্ত করলে অক্সিজেন উৎপন্ন হয়। এই বিক্রিয়াটা সবাই চিনো, হয়তো এখন অনেকের মনে পড়ছে না, আমি লিখলে মনে পড়বে। উৎপাদিত অক্সিজেনের পরিমাণ 96 গ্রাম হলে এই বিক্রিয়ায় উৎপাদিত KCl এর পরিমাণ কত গ্রাম? ঠিক আছে, তো এটা একটা রিভিউ হয়ে গেল। দেখো এই এই জিনিসটা, এটা কিন্তু আমাদের বইয়ে অনেকবার আছে। KClO3 এখান থেকে কি বানানো হয়? অক্সিজেন প্রোডাকশন করা হয়, অক্সিজেন বানানো হয়। তাহলে এখানে ধরো ব্যালেন্স করতে হবে, এখানে O2 আছে তো, এখানে আমি 2 দিলাম, তাহলে এখানে কি হয়ে গেল 3 2 6, তাহলে এখানে হবে 3, এটা হবে 2। তো এবার একটা বিষয় একটু দেখো তো, এখানে 3 গুণ 32 এর মানে কত? 96 গ্রাম। এটা 96 গ্রাম যখন, তখন এটা কতটুক হবে? এটা কত পাচ্ছি? 2 ইন্টু KCl এর ভর কিন্তু এখানে দেয়া আছে 74.6। একদম ইজি কোয়েশ্চেন দিছে দেখো তো। এটা 6 করলে 6 2 কত হয়? 2 হয়। 4 4-এর সাথে এত 7 2 কত হয় জানি? 14। এই গুণটুন এসব করা হচ্ছে আসলে কঠিন কাজ। ঠিক আছে, তাহলে এটা কত হবে? 14। তো এর মানে বলছে হচ্ছে যদি অক্সিজেন 36 গ্রাম হয় উৎপাদিত KCl এর পরিমাণ কত? তাহলে এই 96 গ্রাম হয়, তাহলে এটা 96 গ্রাম যখন, এটা তখন কত হচ্ছে? 2 মল। এর মানে কতটুকু হচ্ছে? 149.2 গ্রাম। ঠিক আছে, একদম ইজি একটা কোয়েশ্চেন। দেখে মনে হবে কঠিন, বাট প্রকৃতপক্ষে কি একদম ইজি। ঠিক আছে, এটাতে করে কি, এটা ধরো আমি তোমাদের মনে হয় একটা অ্যানিমেশন দেখাইছি। আচ্ছা, এটা আমি পড়া, এটা আমার পড়ানো লাগে নাই। তো তোমাদের একটা অ্যানিমেশন হচ্ছে দেখা, ইঞ্জিনিয়ার হচ্ছে ইঞ্জিনিয়ারিং ব্যাচে এই জিনিসটা দেখাইছে। এটা হচ্ছে ধরো এই জায়গাটা যখন হিট করা হয়, ওকে KClO3 কে এটা হিট করা হয় MnO2 দিয়ে। ধরো এই জায়গায় হিট করা হয়, কোন একটা জায়গায় এটা KClO3 কে হিট করা হচ্ছে, KClO3 আছে। তো অক্সিজেন যেটা উৎপন্ন হবে, এখানে একটা কন্ডেন্সারের মধ্য দিয়ে ওকে এভাবে পাস করানো হয়। পাস করাই এখানে থাকে পানি। ঠিক আছে, এখানে থাকে পানি। এটা পরিবেশ রসায়নের এই কনসেপ্টটা লাগে। তো এই টিউবটাকে এনে এখানে দেয়া হয়। ফলে এখানে যে পানি আছে এটাকে বলা হয় পানির নিম্নমুখী অপসারণ। পানিটা হচ্ছে এমন এমন করে, এটা ফিজিক্সেও তোমরা দেখার কথা এই জিনিসটা, এই ঘটনাটা। পানিটা হচ্ছে এমন এমন করে নামতে থাকে। ঠিক আছে, পানির নিম্নমুখী অপসারণ হয়। ফলে এই জায়গার মধ্যে দুইটা জিনিস আছে, এই জায়গার মধ্যে অক্সিজেনও আসে, এই জায়গার মধ্যে অক্সিজেনও আসে, প্লাস পানির হচ্ছে ভেপর ফেজও থাকে। প্রেশার যখন হিসেব করবা তখন এখানে প্রেশারের মধ্যে প্রকৃত অক্সিজেনের, তো ওকে প্রেশার দেওয়া থাকলো, এখানে ভিতর অক্সিজেনের প্রেশারও থাকে, পানির প্রেশারও থাকে। এই মেতে লাগবে না,
তো তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে প্রকৃতপক্ষে অক্সিজেনের প্রেশার কত বা প্রকৃতপক্ষে অক্সিজেনের প্রেশার কত। তো পানির প্রেশারটা দেয়া থাকে, যে প্রেশার দেওয়া আছে ওখান থেকে পানির প্রেশার মাইনাস করে দিলে এখানে অক্সিজেনটা পাওয়া যায়। আমি একটু দেখাই তোমাদের এই জিনিসটা, একটু দেখাই দেখি। Potassium chlorate, KClO3, decomposes to KCl and oxygen gas. তো বলেও মতো ছোট হয়ে গেল কেন কি। এই যে দেখো, ধরো এখানে হচ্ছে KClO3 কে হিট করা হচ্ছে, এটা অক্সিজেন প্রোডাকশন। When heated, manganese boroxide, MnO2, is added to speed up the reaction. The oxygen gas produced in the reaction can be collected by bubbling it through water and collecting it in a bottle or graduated cylinder. As oxygen gas is generated, the gas bubbles rise to the top and displace water from the cylinder. This method of collecting a gas is based on the assumptions that the gas does not react with water and that it is not appreciably soluble in it. বুঝতে পারো না? এই যে দেখো, এই জায়গায় একটু দেখো, এটা যে শুরু করছে হিট, এখানে পুরোটা পানি ছিল, তুমি একটু এখানে চেঞ্জটা দেখো। এই জায়গাটায় এখন কি আছে বলো তো, অক্সিজেন এখানে যে এটা উৎপন্ন হয়েছে, এই যে এখানে এই বিক্রিয়ার মধ্যে এটা ছিল KClO3, এখানে যখন হিট করছো এটা কিসে পরিণত হয়েছে, KCl, এটা তো সলিড আর এটা হচ্ছে গ্যাস। তো যেটা গ্যাস ওটা এখন এদিকে মুভ করা আরম্ভ করবে, এখানে অক্সিজেন মুভ করা আরম্ভ করবে টিউব, ঠিক আছে, এটা মুভ করা আরম্ভ করবে। এখানে পুরোটা পানি ছিল, ধীরে ধীরে পানিকে নামাইছে, তো এখানে হচ্ছে অক্সিজেন এসে জমা হবে। তো এখানে অক্সিজেন থাকে, বাট যেহেতু পানির কন্টাক্টে আছে সেহেতু পানির কিছু ভেপর ফেজ, এর মানে H2O ময়েশ্চার এখানে থেকে যায়। তো এখানে যে প্রেশারটা দেয় এই প্রেশারটা হচ্ছে দুইজনের প্রেশার। তোমাকে যখন কোয়েশ্চেনে এখানে বলবো হচ্ছে যখন KClO3 এর বিক্রিয়ায় প্রেশার পাওয়া গেল ধরো 770 মিলিমিটার মার্কারি, ঠিক আছে, তোমাকে বলে দিবে হচ্ছে এই তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ হচ্ছে 24 মিলিমিটার মার্কারি। তোমাকে বলবে প্রকৃত অক্সিজেনের প্রেশার কত, তাহলে প্রকৃত অক্সিজেনের প্রেশার কি হবে, এই যে প্রেশার পাইছো এটার ভিতর কয়জনের প্রেশার আছে, এটার ভিতর অক্সিজেনের প্রেশার আছে, এখানের ভিতর জলীয় বাষ্পের প্রেশার আছে, ঠিক আছে। তাহলে অক্সিজেনের প্রেশারটা তোমাকে বের করতে বলছে, জলীয় বাষ্পের প্রেশার দেওয়া আছে 24, তাহলে 770, সুতরাং PO2, এটা হচ্ছে অ্যাডভান্স কোয়েশ্চেন, এটা আসলে তাও 90% স্টুডেন্ট পারবে না, ঠিক আছে। তো PO2 একদম সহজ কনসেপ্ট, হুট করে পারবে না আর কি, এটা কিন্তু বইয়ের একটা ম্যাথ, 90% বলছি ভুল, কেউ যদি মনোযোগ হয় পরীক্ষার হলে এগুলো দেখবা হচ্ছে একটু কম পারে, অথচ এটা একদম মানে নর্মাল একটা জিনিস, বইয়ে আছে এই জিনিসটা, এমন না যে আমি বানাই বলতেছি, আমি প্রথমবার জীবনে এটা আবিষ্কার করছি আমি বলতেছি তা না ব্যাপারটা। তো এখানে হচ্ছে 770 থেকে যদি এটা বিয়োগ দিই তাহলে কত হয় 6, তো এখানের মধ্যে আছে 446 মিলিমিটার মার্কারি। আশা করি বুঝতে পারছো জিনিসটা, ঠিক আছে, এটা স্পষ্ট হয়েছে কনসেপ্টটা। কনসেপ্টটা স্পষ্ট হয়েছে। এই বিক্রিয়াটা নিয়ে আমি আরেকটু ডিটেল বলে দিছি, পরিবেশ রসায়নে যেহেতু এরকম আরেকটা ম্যাথ আছে আমি ওটার সাথে এটাকে একটু বলে দিলাম। এই কনসেপ্টটা স্পষ্ট হয়েছে, একটু জানাও তো। হ্যাঁ, গুড। আচ্ছা, যারা বুঝো না আরেকবার বলি, বললাম হচ্ছে এই জিনিসটা, এটা হচ্ছে প্রেশারের পরিবেশ রসায়ন চ্যাপ্টারের, মানে পরিমাণগতে এই বিক্রিয়াটা দেখে আমি আবার পরিবেশ রসায়নে গেছি, ওইখানে বললাম এই বিক্রিয়াটা আছে, KClO3 কে যখন হিট দিবে তখন কি পাবা, KCl সলিড প্লাস এখানে অক্সিজেন গ্যাস, অক্সিজেন গ্যাস যখন হয় এটা কি করে, মুভ করে। তো এটাকে কালেকশন করা হয়, এটাকে বলা হয় কালেকশন ওভার ওয়াটার, পানির নিম্নমুখী অপসারণ দ্বারা, পানি এমনি করে নামতে থাকে, এটার উপরে পানির মাথার উপরে এখানে অক্সিজেন জমা হতে থাকে, এই যে দেখো এখানে অক্সিজেনটা জমা হতে থাকে। তো এখানে কি আছে, অক্সিজেন আছে, তো
তুমি এখানে প্রেসার মাপলে এটা প্রেসার পাইছো, ঠিক আছে। বাট দেখা যায় এখানে যেহেতু পানির সাথে কন্টাক্টে আসছে, এই অক্সিজেনের সাথে মিশে থাকে হচ্ছে সব অক্সিজেন না, এখানে মিশে থাকে হচ্ছে, ধর আমি কালো কালো করে কয়েকটা পানি দিয়ে দিচ্ছি, কিছু পানিও মিশে থাকে। এখানে দেখা যায় হচ্ছে পানির কি ভ্যাপর, মানে পানির যে বাষ্পটা আছে ওইটা মিশে থাকে, গ্যাসিয়াস ফেজ আছে ওইটা মিশে থাকে। সেই জন্য পানিও এখানে এদিক ওইদিক মুভ করছে, গ্যাস অক্সিজেনও মুভ করছে, তাহলে দুইজনেই প্রেসারে কন্ট্রিবিউট করবে। মানে পানি তো এখানে বসে নেই, পানিও এখানে কি করছে, এই পানিটা বসে আছে, ধরো এই পানিটা বসে আছে এখানে, ও কিন্তু প্রেসারে কন্ট্রিবিউশন করছে না, ও গ্যাস হিসেবে কোনো প্রেসার দিচ্ছে না। ওর মাথার উপরে কি আছে বলো তো, ওর কিছু H2O ভ্যাপর ফেজ আছে যেগুলো হচ্ছে এখানে প্রেসার ক্রিয়েট করবে। যেমন এই সিলিন্ডারে ওর কন্টাকে ওর কিছু কি থাকে বলো তো, ভ্যাপর ফেজের পানি থাকে, যেটা হচ্ছে প্রেসার কন্ট্রিবিউট করে, তাহলে অক্সিজেনও আছে পানিও আছে। তোকে মোট প্রেসার দেওয়া আছে কত, 770, 770। এর মধ্যে জলীয় বাষ্পের চাপ বলছে এত, তাহলে অক্সিজেনের চাপ কত হবে, এটা মাইনাস এইটা, ঠিক আছে। তাহলে এই যে প্রেসার বলছে এর ভিতরে অক্সিজেনও আছে, পানির চাপটা আছে, জলীয় বাষ্পের চাপটাও আছে, তাহলে শুধু অক্সিজেনের কি হবে, 770 মাইনাস 24 করে দিলে পাবো। এটা দেখো, soluble in it. এটা দেখো একটু নিস। The oxygen gas collected in this manner is not pure because water vapor is also present in the cylinder. The total gas pressure is না দেখছো এখানে কি আছে, এখানে হচ্ছে তোমার এটার চেহারা একরকম O2, আর এটার চেহারা হচ্ছে কি আরেক রকম। এই যে দেখো পানি, পানির শেপ, এর মানে ম্যাক্সিমাম অক্সিজেন আছে, কিছু এর ভিতর জলীয় বাষ্প আছে যারা মুভ করছে, তাহলে প্রেসার এই যে দেখো এখানে চিহ্নও দিয়ে দিছে, ওই2 আর H2, এটা শেপ বুঝতে পারছো। তো এখানে প্রেসারের ভিতর দুইজনের প্রেসারও আছে। ওহো কই আসলো, does not react with water and that it is not appreciably soluble in it. The oxygen gas collected in this manner is not pure because water vapor is also present in the cylinder. The total gas pressure is equal to the sum of the pressures exerted by the oxygen gas and the water vapor. Consequently, we must allow for the pressure of water vapor when we calculate the amount of O2 generated. পি টোটাল সমান তাহলে কি আছে, অক্সিজেনের প্রেসারও আছে পানির প্রেসারও আছে, তাহলে তুমি টোটাল যে তোমাকে যে প্রেসারটা বলে দেওয়া থাকবে এটা হচ্ছে টোটাল প্রেসার, এর ভিতরে অক্সিজেনও আছে জলীয় বাষ্প আছে, তোমাকে জলীয় বাষ্পের চাপ দেওয়া থাকবে, তাহলে অক্সিজেনটা কেমনে বাইর করবে, মোট চাপ থেকে জলীয় বাষ্প বাদ দিবে, শেষ। Pressure of O2 equals the total pressure minus the pressure due to water vapor. আশা করি বুঝতে পারছো, Potassium. ঠিক আছে, আশা করি কনসেপ্টটা স্পষ্ট হয়েছে। ওকে, এবার আমি আরেকটা প্রবলেম একটু দেখাই, এটা হচ্ছে ইজি একটা প্রবলেম, পরের দুইটা প্রবলেম ইজি, এগুলো এমনি দেখাচ্ছি, এগুলো হচ্ছে নর্মাল টাইপ থেকে, আশা করি বুঝতে পারছো এখন। এটা আর ইউতে আসছে, ইকুয়েশনগুলো দিয়ে দিতে পারে, এগুলো হচ্ছে রিঅ্যাকশন বেসড। তো এটা কি হয় দেখো তো, লিথিয়াম বাইকার্বনেটকে তাপ দিলে, এখানে বলেই দিছে কি কি পাওয়া যায়, বলছে হচ্ছে লিথিয়াম অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, পানি, এই লিথিয়াম অক্সাইড। তাহলে তোমার কাজ কি বলো তো, এটা ব্যালেন্স করতে হবে, কিন্তু এটাকে ব্যালেন্স করা লাগবে। লিথিয়াম অক্সাইড, এখানে লিথিয়াম কয়টা, দুইটা, তাহলে এখানে দিতে হবে 2। এবার দেখো তো কার্বন কয়টা হয়ে গেছে, 2টা, তাহলে এখানে দিতে হবে 2। এবার অক্সিজেন কয়টা হয়েছে, 3 2 6টা, ঠিক আছে, অক্সিজেন হয়েছে 6টা, এখানে আছে একটা, এখানে আছে কয়টা, 4টা, 5টা গেছে, তাহলে এখানে কয়টা, 6টা হয়ে গেছে। হাইড্রোজেন 2টা আছে, হাইড্রোজেন 2টা আছে, কাহিনী শেষ, ঠিক আছে, ব্যালেন্সড। তো এবার একটু দেখো তো এত গঠন করে 0.5 মোল লিথিয়াম কার্বনেটকে তাপ দিলে কত মোল পানি উৎপন্ন হয়। তো আমরা এখান থেকে দেখছি যেটা, এটা হচ্ছে 2 মোল লিথিয়াম বাইকার্বনেটকে তাপ দিলে আমি 1 মোল পানি পাই, এর সামনে কত আছে 1, তাহলে হচ্ছে 0.5 মোলকে তাপ দিলে কত মোল পানি পাবো,
সমান কত 0.5 এর অর্ধেক, এর মানে 0.25 মোল H2O। ঠিক আছে, এরকম কোয়েশ্চেন আসলে ভুল করবা না, 0.25। যেসব পয়েন্ট একটু মিস করতে পারছো এগুলো আমি বলে দিচ্ছি। আসলে তোমার মেইন ক্লাস কিন্তু সবসময় আমি বলে রাখছি, আমাদের এই যে রিভিউ ক্লাসটা এটা কখনো তোমার মেইন ক্লাস হতে পারে না। এটা হচ্ছে আমি ছোটোখাটো যে এইসব জায়গায় একটু কনফিউশন হতে পারে বা কয়েকটা ছোটোখাটো পয়েন্ট তোমাদের মনে করায় দেয়া, এছাড়া কিছু না। এটা কিন্তু আমার মেইন ক্লাস না। ঠিক আছে, তোমাদের মেইন ক্লাসটা আছে, তোমরা হচ্ছে মেইন ক্লাসটা তোমাদের সাকিব ভাই খুব সুন্দরভাবে জিনিসগুলো পড়াইছে। ঠিক আছে, কী কী কোয়েশ্চেন আসতে পারে অনেকগুলো প্র্যাকটিস করেছে, তোমরা অবশ্যই ওই ক্লাস স্লাইডটা দেখবা। এই ক্লাসটা হচ্ছে জাস্ট ওভারভিউ, এই চ্যাপ্টারটা হচ্ছে দেখবা তোমাদের মেইন ক্লাসে অনেকগুলো এমসিকিউ, এরপর হচ্ছে বিভিন্ন রকমের টপিকগুলো পড়ানো আছে, ওইটা পড়বা। এরপর হচ্ছে এটা জাস্ট রিভিউ, তাহলে তোমার ধরো আরেকজন মানে আবার রিভিউ করে জিনিসটা আরেকটু ভালো হবে। তো এটা একটু দেখো তো, 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তাপীয় বিয়োজনে কত গ্রাম উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের ভর কত? এগুলো হচ্ছে একদম ইজি কোয়েশ্চেন, এগুলো দিচ্ছে হচ্ছে জাস্ট ইজি, বাট এগুলো না পড়ে গেলে পারবে না। এটা একদম ইজি, এটা একদম ইজি, এটা হচ্ছে একদম ইজি, চোখ কান খোলা রাখলে এটা পারা যায়। এটা টেম্পারেচারটা হাজারি স্যারের বইয়ে দেওয়া আছে 547, এটা প্রকৃতপক্ষে তুমি বাইরের বইগুলো যদি দেখো ডাটা বুক, এটা ধরো 900 ডিগ্রি সেন্টিগ্রেড। যাই হোক, আমার বিষয় এখানে না, আমি হিট দিলে এখান থেকে এত পাচ্ছি। এটা ব্যালেন্সড আছে, ক্যালসিয়াম একটা, ক্যালসিয়াম একটা, কার্বন একটা, কার্বন একটা, অক্সিজেন একটা, দুইটা, তিনটা, অক্সিজেন তিনটা। তো এবার দেখো তো এটা কত, 100 গ্রাম। 100 গ্রাম থেকে কার্বন ডাইঅক্সাইড পাই হচ্ছে 44 গ্রাম। ঠিক আছে, সুতরাং 50 গ্রাম দেয়া আছে, তাহলে অর্ধেক থেকে এটা কতটুকু পাবো? অর্ধেক পাবো 22 গ্রাম। ঠিক আছে, এগুলো একদম ইজি। ওকে, এবার আমি একটা টাইপে যাচ্ছি, এটা হচ্ছে আপনার বিক্রিয়া বেসড। এখন লাস্ট তিনটা যে এমসিকিউ পড়াইছে এইটা, এরপরে লিথিয়াম বাইকার্বনেটের এইটা, এর আগে কি বলতো কেসিএল এর, এটা হচ্ছে বিক্রিয়া বেসড, তোমাকে বের করতে বলবে। এরপরে যে টাইপটা যাচ্ছি এটা হচ্ছে পিপিএম রিলেটেড, এই টাইপটা হচ্ছে ইম্পর্টেন্ট আছে, এই টাইপটা, এটা হচ্ছে কি পিপিএম রিলেটেড। পিপিএম রিলেটেড দেখি এটা বলো তো, ফার্স্ট এটার উত্তর দাও। 1 ppm সমান, ঠিক আছে, এই কোয়েশ্চেনগুলো আসবে জেএসটিতে, এগুলো আসার চান্স বেশি। পিপিএম, তাহলে 1 ppm সমান, পিপিএম মানে কি? পিপিএম মানে কি? পিপিএম মানে হচ্ছে পার্টস অর পার্টিকেল পার মিলিয়ন, এটা পূর্ণরূপ আসতে পারে পার মিলিয়ন। ঠিক আছে, পিপিবি বললে পার্টস পার বিলিয়ন। তো পিপিএম সবসময় মনে রাখবা, এটা হচ্ছে 1 ppm সমান সমান 1 মিলিগ্রাম পার লিটার। ঠিক আছে, এই জিনিস কখনো ভুলা যাবে না। এর মানে প্রতি লিটারে কত মিলিগ্রাম জিনিসটা থাকে ওইটাকে বলা হয় পিপিএম। প্রতি লিটারে কত মিলিগ্রাম জিনিসটা থাকে ওটাকে বলা হয় পিপিএম। তাহলে 1 ppm সমান সমান কী হবে বলো তো? 1 মিলিগ্রাম পার লিটার। ঠিক আছে, 1 মিলিগ্রাম পার লিটার। মিলিয়ন, মিলিয়ন মানে কত? 10⁶। তো ডিউর একটা কোয়েশ্চেন আমি একটু পড়াই দিই তোমাদের, পিপিএম রিলেটেড, এটা একদম না পড়ালে পাপ হবে। তাই এটা ধরো 5-6 ডিইউ 5-6 আসছিল খুব সম্ভব, যদি কোনো ভুল না করি ডিইউ 5-6 আসছিল, 6-7 আসতে পারে, না হয় 5-7 আসছিল। একটু দেখো, বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ পরিমাণ 0.33%। এই মান পিপিএম এককে কথা, তাহলে এটা কত হবে? যন্ত্রণা দেখো, 33 ppm
এই ভুল করবা না। ওকে গুড, অনেকে এটা ঠিক বলে ফেলছো, ঠিক আছে, অনেকে ঠিক বলছো। তাহলে এবার দেখো তো এটা কি, এটা কি 100-তে, এটার মানে হচ্ছে 100-তে কার্বন ডাইঅক্সাইড আছে 0.033। তাহলে বলছে পিপিএম 1 মিলিয়নে কতটুকু আছে, মিলিয়ন মানে 1 লাখ মানে 10⁵, মিলিয়ন মানে 10⁶। তাহলে 1 মিলিয়নে কার্বন ডাইঅক্সাইড আছে কতটুকু, 0.10⁵। গুণ হবে। তাহলে 10⁴ গুণ হলে এটা দেখো তো, 10⁴ গুণ হলে কত হবে, এটা হচ্ছে 0. এটাকে আমরা কি লিখতে পারি 33, এটা এমনি তো বুঝতেছি 330, এরপরও যদি ভেঙে দেখাতে চাই তাহলে এটা কত, 30/1000, আর এটা হচ্ছে এত, এটা কাটাকাটি গিয়ে 10 থাকে। তো পিপিএমটা আসলে কোন ক্ষেত্রে মাপা হয়, যে ক্ষেত্রে তোমার অ্যামাউন্টটা অনেক কম, যেমন বায়ুতে কার্বন ডাইঅক্সাইড 100টা নিলে নাই বলতে গেলে, ঠিক আছে, 100টা নিলে নাই। যেমন ধরো তোমাকে যদি বলে বাংলাদেশে ধরো মানুষের সংখ্যা পিপিএম এককে মাপতে, ঠিক আছে, বাংলাদেশে মানুষের সংখ্যা পিপিএম এককে মাপতে, এটা কি যৌক্তিক কিছু হবে? তোমাকে ধরো বললে হচ্ছে বাংলাদেশে ছেলেদের সংখ্যা পিপিএম এককে মাপতে, এটা কোনো দরকার আছে? তোমাকে ধরো বললে হচ্ছে বাংলাদেশে মেয়েদের সংখ্যা পিপিএম এককে মাপতে, এটা কোনো দরকার আছে? কাহিনী বুঝছো? এ কারণ হচ্ছে এগুলোর সংখ্যা হচ্ছে অনেক, বিষয় বুঝছো? তোমাকে যদি বলে হচ্ছে বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা পিপিএম এককে মাপতে, এর মানে কাহিনী ঠিক আছে, বাংলাদেশে বাঘ বলতে নাই, বাঘ কিছু নেই, বিষয় বুঝতে পারছো? তো যেটা হচ্ছে খুঁজে পাওয়া যায় না, ওই জিনিসটা হচ্ছে তুমি কিসে মাপবা বলো তো, পিপিএম। পানিতে আর্সেনিকের পরিমাণ কিসে মাপবা, যেটা কম, পিপিএম। লেডের পরিমাণ কিসে মাপবা, পিপিএম এ। আশা করি বুঝতে পারছো জিনিসটা, পিপিএম হচ্ছে যেখানে অ্যামাউন্টটা অনেক কম হয়, ঠিক আছে। বাংলাদেশে ধরো গরুর সংখ্যা যদি মাপতে বলে পিপিএম এককে, এর মানে গরু বলে বলবে, বিষয় বুঝছো? এটা কোনো দরকার আছে? বাংলাদেশে গরু আর গরু। তো একটু দেখো তো, পরেরটাতে যাই। যেমন কার্বন ডাইঅক্সাইড আমরা পিপিএম এককে মাপছি, মানে যেখানে সিগনিফিকেন্ট কম, তুমি 100টার ভিতর 0.033 আসলে বুঝতেই পারছো না। এটা এখানে দেখো আর ইউর এই কোয়েশ্চেনটা আর ইউ 15-16-তে আসছিল, 1 লিটারে 7.5 মিলিগ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত থাকলে পিপিএম এ দ্রবণটির ঘনমাত্রা কত? ঠিক আছে, তো এটা মোটামুটি বুঝতে পারছো। এটা হচ্ছে কি 1 লিটারে বলছে পানি আছে কতটুক, দ্রবণতা আছে কতটুক, 1 লিটার। এর মধ্যে সোডিয়াম ক্লোরাইড কতটুকু আছে, 7.5 মিলিগ্রাম। পিপিএম মানে কি, পিপিএম মানে এটা ভর মাপতে হবে সবসময় কিসে, মিলিগ্রামে, তো এটা মিলিগ্রামে দেয়া আছে, এর মানে কাহিনী ঠিক আছে। আর এটাকে সবসময় মাপতে হবে কিসে বলো তো, লিটারে, ঠিক আছে। তাহলে এটা কত হবে, 7.5 মিলিগ্রাম পার 1 লিটার, এর মানে 7.5 গ্রাম পার লিটার, এর মানে কি 7.5 ppm, ঠিক আছে। যদি বলতো 2 লিটার পানিতে 7.5 মিলিগ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে, এবার যে স্টেকটা কাজ করলো কি, সেম কোয়েশ্চেন, তোমার কোয়েশ্চেন ব্যাংকের কোয়েশ্চেন বলে না, আসলেও তুমি ধরো পারবে না কেন, তোমার কনসেপ্ট যদি ওকে না থাকে, ঠিক না থাকে, তোমাকে ধরো এই কোয়েশ্চেনটা চেঞ্জ করে 1 লিটারের জায়গায় তোমাকে বলে দিছে 2 লিটার, তুমি এটা পড়ে গেছো, তুমি এটা দেখা মতো ধূপ করে এটা দাগে দিছো, কাহিনী হবে? তাহলে এটা কত আছে বলো তো, 2 লিটারে দেয়া আছে 7.5 মিলিগ্রাম, তাহলে 7.5 মিলিগ্রাম ডিভাইড 2 লিটার, কারণ এখন 2 লিটারে আছে 7.5, তাহলে এটার 2 হলে এটার অর্ধেক হয়ে যাবে, 7.5 এর অর্ধেক হবে, এর মানে কত, 3.75 এরকম কিছু একটা আসবে, ঠিক আছে, 3.75 ppm আসবে।
আর যদি বলে দিত হচ্ছে এটা কি আছে, তোমার ধরো বললো হচ্ছে এবার তুমি এটা পড়ে গেছো পরীক্ষার হলে গিয়ে বললো হচ্ছে তোমার কি 7.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড আছে, আবার হুট করে এটা দাগাই দিলা হবে না। এটা 7.5 গ্রাম যেটা আছে এটা টার্গেট তোমার সবসময় কিসে নিয়ে যেতে হবে, মিলিগ্রামে নিয়ে যেতে হবে। তাহলে 7.5 1 গ্রাম সমান 1000 মিলিগ্রাম, তাহলে এটা মিলিগ্রাম, তাহলে এটা কত হয় 7500, ঠিক আছে না, 7500 মিলিগ্রাম। তাহলে এটা কি হবে 7500 ডিভাইড 1 লিটার, তাহলে 7500 ppm। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। যাই হোক আমি এখানে আর না পেঁচাই, এখানে আর না পেঁচাই, এটা হচ্ছে গ্রামে থাকলে মিলিগ্রামে নিয়ে যেতে হবে। পরের কোয়েশ্চেনটা দেখি, এটা একটু দেখো, ডিউ 2-3 আসছে, জেইউ 14-15 আসছে। এটা একটু বলো তো। এখানে 1 লিটার দেয়া আছে, এর মানে সহজ করে দিছে, 1 লিটার দিয়ে ভাগ হবে। যদি 2 লিটার দিত 2 লিটার দিয়ে ভাগ হতো, যদি 500 ml দেওয়া থাকতো তাহলে 0.5 লিটার দিয়ে ভাগ হতো, ঠিক আছে, 500 ml দেওয়া থাকলে 0.5 লিটার দিয়ে ভাগ হতো। এখানে কি দেয়া আছে বলো তো, গ্রামে, গ্রামে আর্সেনিক দিলে হবে, হবে না, ওর মিলিগ্রাম লাগবে, ঠিক আছে। আর্সেনিকের এটাকে কিসে নিতে হবে, মিলিগ্রামে, তাহলে 0.03 to 1000 মিলিগ্রাম সমান কত হয়, এটার মানে হচ্ছে 3/100, এটা হচ্ছে 1000, তাহলে এটা কত 10, এর মানে 30 মিলিগ্রাম, তাহলে 30 মিলিগ্রাম পার লিটার, এর মানে হচ্ছে 30 ppm, ঠিক আছে, 30 ppm। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো ppm এর এমসিকিউ। ppmটা তোমাদের পরীক্ষায় আসার চান্স ভালো। ঠিক আছে, আমি একটু পরের টাইপে যাই। এই এমসিকিউটা কিন্তু তোমাদের জন্য অনেক কাজের। আমি একটু পরের টাইপে যাই, এই টাইপ এমসিকিউ নর্মাল তোমরা মেইন ক্লাস তো দেখবে, মেইন ক্লাসের মাঝে এই জিনিসগুলো আমি আবার একটু বলে দিচ্ছি। এই টাইপটা, এই গ্লুকোজের যেটা হচ্ছে মিলিমোল, মিলিমোল পার লিটার টু হতে হতে এই কনভার্সনটা কিসের, মিলিগ্রাম পার ডেসিলিটারের, ঠিক আছে। তো এই 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 এমসিকিউটা আসে তোমার, এমসিকিউটা আসে, এটা দেখা মাত্র কিন্তু উত্তর বলে ফেলতে হবে। গ্লুকোজের পরিমাণ কিন্তু বলে দেয়া আছে। গ্লুকোজ মানে কি তো জানো, গ্লুকোজ মানে হচ্ছে C6H12O6, এটার এম কত, এটার এম তুমি যদি হিসেব করো 12 গুণ 6 প্লাস 1 গুণ 12 প্লাস 16 গুণ 6, দেখবা হচ্ছে 180 গ্রাম আছে। গ্লুকোজের মোলার ভর আসে কত, 180 আসে, ঠিক আছে। তো বলছো হচ্ছে এটা মিলিমোল, এটা দিয়ে বুঝেছে এই যে দেখো কয়বার আসছে, অসংখ্য বার আসছে। এটা এই কোয়েশ্চেন না পারলে পাপ হবে, এটা যদি আসে এবং ভুল করে এটা খুব খারাপ হবে। আমি বলছি না, এরপরে দেখবা তোমার বন্ধু বান্ধবেরা অনেকে এই জিনিস ভুল করে ফেলবে, ঠিক আছে, একদম অমনোযোগিতার জন্য এটা, অথচ সবাই ক্লাসে বলবে যে এই কোয়েশ্চেনটা আসে। তো এটা কি হয় বলো তো, 10 মিলিমোল পার লিটার, এখানে বলেছে মিলিগ্রাম পার ডেসিলিটারে নিতে। তো একটু দেখো তো, 10 মিলিমোল পার লিটার, তাহলে মিলি, এইটা তো মিলিগ্রাম আছে, তাহলে মিলিকে মিলি রেখে দাও, মিলি তো এখানেও আছে, মিলি ওইখানেও আছে, মিলিরে রেখে দাও মিলি। এরপর এটা হচ্ছে মোল, মোলকে যদি গ্রাম নিতে হয় মোলার পর দিয়ে গুণ করে দিতে হয়, এর মানে কত 180 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে এটা কিসে চলে গেল, মিলি, মোল যেটা ছিল ওটা চলে গেছে গ্রামে, ঠিক আছে, ঠিক আছে। আর এখানে কি আছে, পার লিটার, পার লিটার মানে 1/1 লিটার, তাহলে এটা কত দাঁড়ায় 10 গুণ 180, মিলির সাথে গ্রামকে নিয়ে আসলাম, তাহলে 1 লিটার সমান হচ্ছে 10 ডেসিলিটার, ঠিক আছে, 10 ডেসিলিটার। তাহলে এখানে কি হয়, 10-এর সাথে 10 কাটা, তাহলে কত হবে 180 মিলিগ্রাম পার ডেসিলিটার। এটা আমি বুঝাই করালাম আর কি, ঠিক আছে, বুঝাই করালাম। মেইন কাহিনী হচ্ছে তোমরা শিখবা হচ্ছে এটা একটা 18-র খেলা আছে,
তো আমি ধরো এখানে একক জিএসটিতে চেঞ্জ করে দিতে পারি, সেই জন্য আমি একদম ভেঙে ভেঙে করাইছি। আদারওয়াইজ এটা 18 দিয়ে গুণ করলে কাহিনী শেষ। এখানে 10 দেয়া আছে না, ইন জেনারেল এটাই দেয়, চেঞ্জ করে না। কিন্তু ধরো এবার কাহিনী করলো কি, চিন্তা করলো যে একটু বাজাই দেখি, তো দুষ্টামি করে কাহিনীটা করলো, মানে চিন্তা করে দেখো, এটা করবে না, করার চান্স কম, বাট করতেও পারে আর কি। ইন জেনারেল কোয়েশ্চেন করে হচ্ছে তোমরা পারার মতো। তো মিলিমোলার থেকে মিলিগ্রাম পার ডেসিলিটার, বা মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে মিলিমোলার পার মিলিমোল পার লিটার, ওটা হলো একটারে, এটা থেকে এটাতে নিতে গেলে 18 দিয়ে গুণ করে দিবা, এটা থেকে এটাতে আনতে গেলে কি করবা, মোল থেকে যদি গ্রামে নিতে হয়, মিলি মোল থেকে যদি গ্রামে নিতে হয় গুণ করতে হবে, মনে রাখবা। মোল থেকে গ্রামে নিতে গুণ করতে হবে কাকে দিয়ে, মোলার পদ দিয়ে। মোল থেকে গ্রামে নিতে গুণ করতে হবে মোলার পদ দিয়ে। ঠিক আছে, তাহলে 180 দিয়ে এই যে দেখো গুণ করো, তাহলে এটা তো মনে হয় 18 দিয়ে গুণ করে দিবা, তাহলে 10 গুণ 18 করলে উত্তর পাই যাবা। মিলি মোল থেকে যদি মিলিগ্রামে, ধরো এটা হচ্ছে এক্স মিলিমোল আছে, এটা যদি মিলিগ্রামে নিতে হয় তাহলে হচ্ছে 18 দিয়ে, গ্লুকোজের ক্ষেত্রে 18 দিয়ে, তো এটা গ্লুকোজ দিবে, এমন গ্লুকোজ দেয়, এই কোয়েশ্চেনটা ফিক্সড, সেই জন্য আমি না পেঁচে আগে সহজ, তাহলে 18 দিয়ে গুণ করে দেবে, তাহলে মিলিগ্রাম পার ডেসিলিটার পাই যাবা, লিটারটা মিলি। ঠিক আছে, এবার ধরো এটা দিই, তো এখানে দেয়া আছে কি বলতো, রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ এত মিলিমোল পার লিটার, বলছে এটাকে মিলিগ্রাম পার ডেসিলিটার এককে কত। ঠিক আছে, তাহলে মিলিকে মিলির মতো রেখে দাও, উত্তর কি হবে, উত্তর হবে 8 গুণ 18। উত্তর যদি বলি মিলিগ্রামে নিতে গেলে গ্রাম হবে বড়। ঠিক আছে, গ্রাম গ্রাম মনে রাখবা, গ্রাম হয় ধরো বড়, এই যে ধরো গ্রাম, গ্রাম নিতে গুণ করতে হয় 18 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, গ্রামে নিতে, গ্রামে নিতে গুণ করতে হয়, গ্রামে গতে গুণ করতে হয়। ঠিক আছে, তাহলে 8 8 18 কত হয়, 8 18 64, 64 কত 4, কাহিনী ঠিক আছে, মিলিগ্রাম পার ডেসিলিটার। আর তোমাকে যদি মিলিগ্রাম পার ডেসিলিটারে নিয়ে যাই, তখন মিলিমোলে আনতে বলে, তাহলে 18 দিয়ে ভাগ করে দিবে, গ্লুকোজের ক্ষেত্রে 18 দিয়ে ভাগটা কার ক্ষেত্রে হবে, গ্লুকোজের ক্ষেত্রে। আদারওয়াইজ তুমি কীভাবে করবা, যদি অন্য কিছু দেয় তখন আমার মূল নিয়ম, অন্য কিছু দিবে না, বিষয়বস্তু চান্স হচ্ছে খুবই কম। তো এরপর দিলে কি করবা, এটা 8 মিলি মোল পার লিটার, তাহলে এখানে মিলিগ্রাম বলছে, তাহলে মিলিকে রাখলাম যেহেতু ও আছে। এরপর মোল যেটা আছে, মোল যেটা আছে ওকে কিসে নিয়ে গেছি বলো তো, ওকে কিসে নিয়ে এলাম, গ্রামে। তাহলে 1 মোলকে কত, 180 গ্রাম দিয়ে গুণ করে দিলাম, এটা 1 লিটার, 1 লিটারকে পার লিটার লিখলাম, তাহলে 8 গুণ 180, তাহলে মিলিগ্রাম বা ছোট এমজি হিসেবেও লিখতে পারি, এটা কি লিখেছে মিলিগ্রাম, 10 ডেসিলিটার, তাহলে 10 দিয়ে কাটলে 18, তাহলে 8 গুণ 18 কত হয়, 44 মিলিগ্রাম পার ডেসিলিটার। আশা করি বুঝতে পারছো। আব্দুল্লাহ সাহেব বলেছে আর চলে না ভাই, এতক্ষণ ক্লাস কেমনে করো তোমরা, কেন বেশি কি বড় ক্লাস হচ্ছে, এটা তো ছোট। ঠিক আছে, 1 ঘন্টা ক্লাস নিচ্ছে। ঠিক আছে, তো এই টাইপটাও ভালোভাবে পড়বা। দেখি এটা বলো তো সবাই একটু, একজন রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ দেওয়া আছে 162 মিলিগ্রাম পার ডেসিলিটার। ঠিক আছে, এখন কিন্তু মিলিগ্রাম পার ডেসিলিটারে দেয়া আছে, গ্রামে দেয়া আছে, তাহলে মোলে নিতে হবে। ঠিক আছে, মোল নিলে হচ্ছে ছোট হয়, মোলও হচ্ছে ছোট, আর মোল থেকে গ্রামে নিতে গেলে গুণ করতে হয়, মোল থেকে মোল থেকে গ্রামে নিতে গেলে গুণ করতে হতো। তাই এইটা আছে কিসে বলতো, মিলি গ্রামেই আছে, তাহলে এটাকে কি করতে হয়, 18 দিয়ে ভাগ করে দিতে হবে, 18 দিয়ে ভাগ করে দিতে হবে। ঠিক আছে, 18 দিয়ে ভাগ করলে কত হয়, 2 মিলানোর জন্য 8 9 72, দেখি তো কাহিনী ঠিক আছে কিনা, 2 তাহলে 9, হ্যাঁ ঠিক আছে 9, এর মানে উত্তর হবে কি বলতো, যেহেতু গ্লুকোজই বলছে এখানে দেখবা গ্লুকোজ আছে কিনা, 9 মিলিমোল পার লিটার। ঠিক আছে, 9।
আশা করি এটা বুঝে গেছে। জিএসটিতে তোমাদের একটা জিনিস আমি একটু বলি, নির্দেশকটা মনে হয় তোমাদের শর্টে ছিল না, আমি জানি না তোমাদের মেইন ক্লাসে পড়াইছে কি না, পড়াইছেও হয়তো, মানে এটা এর কারণ পড়াতেও পারে, এটা নাও পড়াতে পারে, এটা পড়ানোর জন্য বাধ্যবাধ্য একদম ইয়ে ছিল না আর কি। তো এইরকম একটা কোয়েশ্চেন আমি দেখছি হচ্ছে তোমাদের দিয়ে দিছে, যদি একদম মুখস্থ টাইপের কোয়েশ্চেন নিয়ে দিছি, ইজি একটা কোয়েশ্চেন দিছে। তো কোয়েশ্চেনটা কি একটু দেখো তো, মিথাইল অরেঞ্জ, তোমরা এই নির্দেশক নিয়ে মিথাইল অরেঞ্জ পড়বা, মিথাইল রেড পড়বা, ফেনফথেলিন পড়বা, ফেনল রেড পড়লে পড়তে পারো, লিটমাস পড়ে রাখবা, ঠিক আছে? লিটমাস পড়বে। এর মধ্যে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড হচ্ছে এই দুটো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই দুইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তুমি এই তিনটা পড়ো, আরও ছোট করে দিই, সাজেশন দিয়ে দিই, এই তিনটা পড়বা শুধু, ঠিক আছে? এই তিনটা নিয়ে তুমি জানবা, বাকি যা আসে তা তাইলে বাকি এর ভিতর তোমার জানার ভিতর আসলে ওইটা উত্তর, আর না হয় হচ্ছে যেটা অন্য অপশান আছে ওইটা উত্তর হবে। তো একটু দেখো মিথাইল অরেঞ্জ, এটা একটা পিএইচ রেঞ্জ আছে, এটা হচ্ছে 3.1 থেকে 4.4, এটা আছে 4.2 থেকে 6.3। এটা আসলে পড়াতে গেলে না, পড়াতে গেলে মোটামুটি ভালোই একটু কথাবার্তা বলা লাগে। আচ্ছা আমাকে 5-7 মিনিট টাইম দাও, আমি মোটামুটি সুন্দরভাবে পড়াই জিনিসটা, ঠিক আছে? একটু দেখো টাইট্রেশন নামে যে শব্দটা আছে, একটা এমসিকিউর জন্য আমি এই জিনিসটা বলতেছি, এটা আমি দেখছি এক জায়গায় একটাতে আসছে জিএসটিতে। তো একটু দেখো তো টাইট্রেশন নামে যে শব্দটা আছে, এখানে আমাদের কি হতে পারে, স্ট্রং অ্যাসিডের সাথে স্ট্রং বেস হতে পারে, প্লাস স্ট্রং বেসের টাইট্রেশন হতে পারে। টাইট্রেশনের চিত্র আশা করি সবার মাথায় ভাসতেছে কোনটা, ঠিক আছে? এরকম, ও আমার এখানে তো টুলি আছে, এই এই যে ধরো টাইট্রেশনের জন্য আমি ধরো একটা স্ট্যান্ড নিয়েই আসলাম, ঠিক আছে? এটা আমি হাতে নাড়াচাড়া করতে পারবো, আর এখানে একটা ধরো কি আছে, বুলেট, ধরো একটা বুলেট আছে, টাইট্রেশন। তো টাইট্রেশন কি হতে পারে, বুলেটে তোমার, বুলেটে আর কনিক্যাল ফ্লাক্স, বুলেটে ধরো তুমি স্ট্রং অ্যাসিড রাখলা, এখানে বেস রাখলা, দুটাই স্ট্রং, একটা জায়গায় ধরো অ্যাসিড রাখছো, আরেক জায়গায় ধরো কি রাখছো, বেস রাখছো, এটাও স্ট্রং, এটা হতে পারে। এর মানে তুমি টাইট্রেশন কার কার মধ্যে করতে পারো, একটা স্ট্রং অ্যাসিডের নাম কি সবাই বলতে পারবা? পারবা। একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে স্ট্রং, আর এখানে স্ট্রং বেস হচ্ছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা কি সালফিউরিক অ্যাসিড বললেও হবে? হ্যাঁ হবে, সালফিউরিক অ্যাসিডও স্ট্রং, ঠিক আছে? তো স্ট্রং অ্যাসিডের ইন জেনারেল পিএইচ কেমন হয়? স্ট্রং অ্যাসিডের পিএইচ হয় 0 থেকে 3-এর মধ্যে। পিএইচ রেঞ্জ না স্কেল নামে একটা স্কেল আছে, তোমরা সবাই জানো পিএইচ স্কেল নামে একটা স্কেল আছে। এই স্কেলের 7 হচ্ছে নিউট্রাল, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এখানে 3, এটা হচ্ছে কত, 14, ঠিক আছে? একটু দেখো জিনিসটা বুঝো, কনসেপ্টটা দুইটা বুঝলে পরেরগুলো পারবে একদম, এবং এটা ম্যাক্সিমাম পারবে না, কিন্তু 95% স্টুডেন্ট এই কোয়েশ্চেন আসলে ভুল করে ফেলে, ঠিক আছে? এর কারণ হচ্ছে এটা তোমাদের ওইভাবে পড়ানো হয় না, একাডেমিক বা অ্যাডমিশন দুইটাতে একটু কম কম জানানো হয়। তো একটু দেখো তো, যত এদিকে যাবে তত কি হয়, অ্যাসিডিক হবে, এটুকু আমরা জানি, এগুলো আমরা জানি, যত এদিকে যাবে তো স্ট্রং অ্যাসিডের পিএইচটা হয় ইন জেনারেল কত, 0 থেকে 3-এর মধ্যে, ইন জেনারেল। স্ট্রং বেসের পিএইচটা কি হবে, যত এদিকে যাবে তত নাকি শক্তিশালী ক্ষার, তাহলে এটা হয় কি 10 থেকে 14-এর মধ্যে। দেখো এর পিএইচ হয় 0 থেকে 3, এর পিএইচ হয় 10 থেকে 14, তাহলে মাঝে গ্যাপ কতটুক, মাঝে গ্যাপ হচ্ছে 3 থেকে 10। তাই এর রেঞ্জের মধ্যে যত ইন্ডিকেটর আছে, এই পিএইচ রেঞ্জের সব ইন্ডিকেটর হচ্ছে উপযোগী, মানে তুমি ধরো নির্দেশক কোনটা নিবে, এদের টাইট্রেশনে সব ইন্ডিকেটর উপযোগী।
স্ট্রং অ্যাসিড হলে ওর পিএইচ হয় কত? 0 থেকে 3। স্ট্রং বেস হলে ওর পিএইচ হয় অনেক উপরে, এটা হচ্ছে অনেক নিচে হয়, এটা হয় অনেক উপরে। তাহলে 3 থেকে 10-এর ভিতরে যত আছে সবগুলোই বুঝি। এটাকে বলা হয় বেস্ট টাইট্রেশন। মানে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের টাইট্রেশন যেটা আছে এটারে বলা হয় বেস্ট টাইট্রেশন। মানে এখানে ইন্ডিকেটর নিয়ে কোনো প্যারা নাই, ইন্ডিকেটর যাই নিবে তাই খাটবে। যদি স্ট্রং অ্যাসিডের সাথে স্ট্রং বেসের টাইট্রেশন করা হয় তোমাকে বলবো হচ্ছে কোন নির্দেশক উপযোগী। সাধারণত সব রকমের নির্দেশক এখানে উপযোগী হয়, এটা হচ্ছে বেস্ট। ঠিক আছে, এটা হচ্ছে বেস্ট, এখানে সব নির্দেশক উপযোগী। এর মানে তুমি এখানে 3 থেকে 10-এর ভিতর দেখো তো এটা আছে, এটাও আছে, এটাও আছে, এটাও আছে, এটাও আছে, এর মানে সব যাচ্ছে এর ভিতর। ঠিক আছে, তাহলে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের নির্দেশক কোনটা উপযোগী তোমাকে যদি জিএসটি জিজ্ঞেস করে, তাহলে স্ট্রং অ্যাসিড বা তোমাকে যদি জিজ্ঞেস করলো হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে কোন নির্দেশক উপযোগী, সব নির্দেশক সব সব প্রায় সব ইন্ডিকেটরে কি হবে বলো তো এখানে উপযোগী হবে। কেন? এর কারণে ইন্ডিকেটর জিনিসটা হয় কি ইন জেনারেল উইক অ্যাসিড হবে ইদার অথবা উইক বেস হবে। উইক অ্যাসিড বা উইক বেস হলে ওর পিএইচ থাকবে 3 থেকে 10-এর ভিতরেই। ইন্ডিকেটর সাধারণত সবগুলোর রেঞ্জই 3 থেকে 10-এর ভিতরেই হয়। ঠিক আছে, সেজন্য সবগুলাই প্রায় সবগুলাই কি হয় উপযোগী হয়। তো বুঝতে পারছো এটা হচ্ছে বেস্ট টাইট্রেশন। এখানে কি ইন্ডিকেটর নিয়ে কোনো প্যারা আছে? ইন্ডিকেটর নিয়ে কোনো প্যারা আছে? সব ইন্ডিকেটর তুমি যা খুশি নাও, প্রায় সব ইন্ডিকেটর নির্দেশক। মানে তোমাকে যদি স্যার বলে যে এখানে কোন ইন্ডিকেটর দিবা, ঠিক আছে, বাসে দিতেও গেলে এখানে ইন্ডিকেটর নিয়ে তোমার পেন খাওয়ার কিছু নেই, এখানে সব ইন্ডিকেটর খাটবে। এবার আমি আরেকটা কেস পড়াই, তাহলে জিনিসটা আর একটু ভালো বুঝবা। ধরো স্ট্রং স্ট্রং দিলাম, তো এবার ধরো দিই হচ্ছে উইক অ্যাসিড প্লাস উইক বেস। প্লাস উইক বেস, এখানে কোন ইন্ডিকেটর নিবা একটু দেখো। ঠিক আছে, এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবা, কারণ এটা খুব খুব কম মানুষে এই টপিকটা পড়ছো। একটু দেখো উইক অ্যাসিড, উইক অ্যাসিড কারা আছে? ধরো আমি ইথানোয়িক অ্যাসিড নিলাম, আর এখানে ধরো কাকে নিলাম? উইক বেস এম এ দুর্বল ক্ষার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তো এখানে যদি আমি পিএইচ স্কেলের কথা বলি, এর পিএইচ রেঞ্জ হয় ইন জেনারেল 3 থেকে 7-এর মধ্যে। এর পিএইচ রেঞ্জ হয় ইন জেনারেল 7 থেকে 10-এর ভিতর। তাহলে এদের মাঝে কি কোনো গ্যাপ আছে? তোমরা আমাকে বলো, এখানে কি কোনো গ্যাপ আছে? একজনের পিএইচ সাধারণত হয় হচ্ছে কোন জোনে? এই জোন অ্যাসিডেরটা, উইক অ্যাসিডের, এটা হয় উইক বেসেরটা। এখানে কি সাধারণত কোনো গ্যাপ আছে? কোনো গ্যাপই নেই। ঠিক আছে, এখানে কি বলতো গ্যাপ? নো গ্যাপ। সেই জন্য এটাকে বলা হয় ওর্স্ট টাইট্রেশন, ওর্স্ট। এবং এটাকে বলা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে এই টাইট্রেশন হয় না। ঠিক আছে, এটা হচ্ছে খারাপ সবচেয়ে। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধরনের টাইট্রেশন হয় না, উইক অ্যাসিডের সাথে উইক বেস দিয়ে টাইট্রেশন হয় না। বিষয় বুঝতে পারছো? এটাকে বলা হয় ওর্স্ট কেস, এটাকে বলা হয় ওর্স্ট কেস সিনারিও। তো এই ক্ষেত্রে কি বলতো নির্দেশক কেন? কারণ নির্দেশক কখন একটা আরেকটাকে মেরে শেষ করে দিছে, একটাকে যখন আরেকটার ভিতর ঢালতেছো দুইজন মারামারি করবে। তাহলে 3 থেকে 7, এটা 7 থেকে 10, এর মানে কি মাঝে কোনো গ্যাপ নেই। ঠিক আছে, মাঝে কোনো গ্যাপ নেই, এরা তো একটা রেঞ্জ মেনে চলো, এটা তো 7 মানে কোনো রেঞ্জই নেই, ওটা কোনো রেঞ্জই নেই। এই মানে কি না, কোনোটাই উপযোগী নয়। তো এখানে আগেরটাই ছিল সব নির্দেশক উপযোগী, আর এখানে কি হবে বলতো কোনো নির্দেশকই উপযোগী নয় সাধারণত। ঠিক আছে, সাধারণত এর কারণ হচ্ছে সব উইকের ক্ষেত্রে তার 3 থেকে, কারোর ক্ষেত্রে 3 থেকে 5 হতে, তখন আমি কোনো একটা নির্দেশক বের করতে পারবো। সাধারণত সাধারণত কোনো নির্দেশক উপযোগী নয়। ঠিক আছে, উপযোগী নয়। আশা করি বুঝতে পারছো। আমি কেস 3-তে যাচ্ছি। ঠিক আছে, কেস 3-তে যাচ্ছি। ওকে, এবার কেসে যাচ্ছে কি স্ট্রং অ্যাসিড
অ্যাসিড প্লাস উইক বেস। তো স্ট্রং অ্যাসিড কে আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড। এখানে উইক বেস কে আছে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এদের পিএইচ কত হয়? এদের পিএইচ হয় 0 থেকে 3, এর হয় 7 থেকে 10। যত শক্তিশালী হবে ওর পিএইচ তত বাড়বে ক্ষারের ক্ষেত্রে, ঠিক আছে, আর অ্যাসিডের ক্ষেত্রে কমবে। তাহলে এখানে পিএইচ রেঞ্জ কত হবে? এই রেঞ্জের 3 থেকে 7 রেঞ্জের 3 থেকে 7 পিএইচ রেঞ্জের নির্দেশক উপযোগী, ঠিক আছে। তাহলে 3 থেকে 7 কারা আছে? এটা একদম কমন কোয়েশ্চেন। যদি শক্তিশালী সাথে তোমার কাকে করা হয়? দুর্বলের করা হয়, তাহলে 3 থেকে 7 কারা আছে? এটা আছে, এটা 3 থেকে 7 ভিতর, 3 থেকে 7 ভিতর, এটা হচ্ছে 3 থেকে, এটা আছে। তাহলে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড দুইটাই উপযোগী। এটা হচ্ছে 7 বাইরে চলে গেছে, ঠিক আছে, এটাও 7 বাইরে চলে গেছে, এটাও 7 বাইরে চলে গেছে। তাহলে হচ্ছে এই ক্ষেত্রে কে? মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড উপযোগী, ঠিক আছে। এই ক্ষেত্রে কে উপযোগী? এই ক্ষেত্রে বেস্ট চয়েস হচ্ছে কি? মিথাইল রেড। এটা রেঞ্জটা মনে রাখবে, এটা 3.1 থেকে 4.2 না 4 জানি দেয়া আছে, 4.4, আর এটা 4.2 থেকে 6.3। আগেরগুলো মনে রাখা, কারণ একটাতে তো সব খাটে আর একটাতে কিছুই কাটে না। হচ্ছে 4.2 থেকে 6.3, ঠিক আছে। এখানে হচ্ছে 2টা খাটে, এখানে 2টা খাটে। তাহলে লাস্ট কেস মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড যদি স্ট্রং অ্যাসিডের সাথে উইক বেস বলা হয়। লাস্ট কেস একটু দেখো, হয়ে গেল। মানে তোমাকে জিজ্ঞেস করবো যে কোন নির্দেশক অমুকের সাথে অমুকের টাইট্রেশনে কোন নির্দেশক উপযোগী, এরকম কোয়েশ্চেন করবে। তাহলে এটা হচ্ছে কি? উইক অ্যাসিড প্লাস স্ট্রং বেস। তাহলে এটা কত হবে? উইক অ্যাসিড 3 থেকে 7, এটা কত হবে? স্ট্রং বেস 10 থেকে 14। তাহলে এখানে পিএইচ রেঞ্জের গ্যাপটা কতটুক? পিএইচ রেঞ্জের গ্যাপটা 7 থেকে 10। তাহলে এই রেঞ্জের যারা আছে, পিএইচ রেঞ্জের নির্দেশক টাইট্রেশনে এই ক্ষেত্রে এই কেস টাইট্রেশনে উপযোগী। উপযোগী এবং এটা মনে রেখে দিবে, এটা কে বলো তো? ফেনলফথেলিন। ফেনলফথেলিন, ঠিক আছে। এটার উদাহরণ কি? উইক অ্যাসিড, এর মানে ইথানোইক অ্যাসিডের সাথে ধরো তোমাকে টাইট্রেশন দিবে হচ্ছে কার? সোডিয়াম হাইড্রোক্সাইড। এর মানে এটা হচ্ছে উইক অর্গানিক আর এটা হচ্ছে স্ট্রং। তাহলে তখন কি? ফেনফথেলিন। তুমি দেখো ফেনফথেলিন 7 থেকে 10 এর মধ্যে। ফেনফথেলিন কি হয়? 7 থেকে 10 এর মধ্যে, ঠিক আছে, 7 থেকে 10 এর মধ্যে। আশা করি বুঝতে পারছো এটা। এগুলো মুখস্থ, মানে বুঝার থেকে আসলে মুখস্থ, এখন মুখস্থ করলে আসলে মনে থাকবে আরো ভালো। এখন মুখস্থ করলে আরো ভালো মনে থাকবে, যেহেতু তোমাদের আমি বলে দিছি ওই যে রেঞ্জ ধরে ধরে। তাহলে এই দুইটা হচ্ছে কি? স্ট্রং অ্যাসিড সাথে হচ্ছে কি বলতো? উইক বেসে। আর এটা উইক অ্যাসিড, উইক বেস। আর স্ট্রং অ্যাসিডের সাথে স্ট্রং বেসে সবগুলোই উপযোগী, উইক অ্যাসিডের সাথে উইক বেসে কোনোটাই উপযোগী নেই, কাহিনী শেষ। এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড প্লাস উইক বেস, ঠিক আছে। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস সোডিয়াম
হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড বলছি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, এটা তাহলে কি দাঁড়ালো, এটা হচ্ছে তোমার কি হয়ে যাবে, ইথানোয়িক অ্যাসিড প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এর মানে এখানে হচ্ছে উইক অ্যাসিড, স্ট্রং বেস। আর স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসে সবগুলো, উইক অ্যাসিড উইক বেসে কোনোটাই না। ঠিক আছে, কোনোটাই না। আশা করি বুঝতে পারছো। এটা একটু দেখো তো, এটা কি বলে, নির্দেশক কোন একটি রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে কি করে, বিক্রিয়ার এন্ড পয়েন্ট যেটা আছে, এন্ড পয়েন্ট যেটা আছে ওইটা নির্দেশ করে, শেষ বিন্দু নির্দেশ করে। বিক্রিয়াকে প্রভাবিত করে না, নিজের বর্ণ পরিবর্তন করে। ট্রু, নিজের বর্ণ পরিবর্তন করে। তাহলে কি হবে, 1 3। এবারে তোমাদের দিয়ে দিতে পারে 1 3, ক নাম্বারটা হচ্ছে উত্তর। মিথাইল অরেঞ্জটা একটু দেখবা, এটা কি করে, অম্লীয় মাধ্যমে কোন বর্ণ দেয়, ক্ষারীয় মাধ্যমে কোন বর্ণ দেয়। এটা যেহেতু বোর্ডের প্রশ্ন, এটা দেখতে পারো। এই যে মিথাইল অরেঞ্জটা, ঠিক আছে, লাল হলুদ, এটা হচ্ছে লাল হলুদ। ঠিক আছে, লাল হলুদ, লাল হলুদ, এটা হচ্ছে বর্ণহীন বেগুনি। এটা হচ্ছে বর্ণহীন থেকে পরে বেগুনি হয়ে যায়। এটা হচ্ছে লাল হলুদ, এসিডিকে লাল, এটাতে লাল হলুদ, লাল হলুদ, এই দুইটা হচ্ছে লাল হলুদ, লাল হলুদ। এটা মনে রেখে দিও খালি। ঠিক আছে, তাহলে এটা কি পাইছো, অম্লীয় মাধ্যমে লাল বর্ণ দেয়, কাহিনী ঠিক আছে। ক্ষারীয় মাধ্যমে হলুদ বর্ণ দেয়, তাহলে এটা ভুল। তীব্র অম্ল ও মৃদুক্ষারের টাইট্রেশনে ব্যবহৃত হয়। মিথাইল অরেঞ্জ এর রেঞ্জ হচ্ছে কত, 3.1 থেকে 4.4। এটা কি করে তোমার, এটা আমার রেঞ্জ জানা লাগবে না, এটাও আমরা বলে দিলাম আর কি, এটাও পরীক্ষা আসতে পারে, এই রেঞ্জটাও পরীক্ষা আসতে পারে, এই জন্য মিথাইল অরেঞ্জটা আসতে পারে হাইয়েস্ট। তো এটা হচ্ছে কি হয়, স্ট্রং অ্যাসিড প্লাস উইক বেসে টাইট্রেশনে এটা লাগে। ঠিক আছে, তীব্র অম্ল মৃদুক্ষারের টাইট্রেশন লাগে, এর মানে কি 1 আর 3, 1 আর 3। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে টাইট্রেশনের পার্ট ছিল এটা পড়বা, আর হচ্ছে মেইন ক্লাসগুলো পড়বা এই চ্যাপ্টারে, আর হচ্ছে মেইন ক্লাসটা পড়বা। এবার এর মধ্যে হচ্ছে জারণ বিজারণ একটা পার্ট আছে। জারণ বিজারণ আসলে তোমাদের ওই যে বিক্রিয়াগুলো দেখাইছে, এগুলো একটু আসলে ভালোভাবে পড়ে নিবা আর কি। এই বিক্রিয়াগুলো একটু ভালোভাবে পড়ে নিবা, বিক্রিয়ার সমতা থেকে কোয়েশ্চেন কিছু দিতে পারে। যেমন ধরো তোমার দিতে পারে কি, ফেরাস সালফেট KMnO4, ঠিক আছে, প্লাস H2SO4। এটা তো আসলে মেইন ক্লাস পড়লে তোমার হয়ে যাওয়া উচিত, এখন বলতে গেলে এটা আসলে অনেক টাইম লাগবে। তো এই জিনিসটা আসলে প্রোডাক্ট কি হয় বলো তো, একদম ইজি একটা জিনিস। এটা প্রোডাক্ট কি হয়, আয়রন 2 সালফেট যখন থাকে, এদিকে তোমার আইডেন্টিফাই করতে হবে, এই বিক্রিয়ক থেকে তুমি আইডেন্টিফাই করবে ধাতু কয়টা আছে। আয়রন হচ্ছে একটা ধাতু, পটাশিয়াম হচ্ছে একটা ধাতু, ম্যাঙ্গানিজ হচ্ছে একটা ধাতু। মানে ধাতু কয়টা আছে তোমরা জানো, যেহেতু মোটামুটি একটা আইডিয়া আছে, অ্যাডমিশনও পার করছো। ধাতু কয়টা আছে এটা দেখবা, এটা হচ্ছে আয়রন একটা ধাতু, পটাশিয়াম একটা ধাতু, ম্যাঙ্গানিজ একটা ধাতু। তাহলে এটা কি করবা, ফেরিক সালফেট। ঠিক আছে, এর মানে এখানে কি হয়ে গেল, ফেরিক, এগুলো কি বসাবা, লবণ, এটা হচ্ছে সালফেট। তাহলে ধাতু আছে আয়রন, তাহলে আয়রনের সালফেট বসাবা। এরপর পটাশিয়ামের সালফেট বসাবা, এরপর কি বসাবা, ম্যাঙ্গানিজ। 3টা ধাতু আছে, 3টা সালফেট বসেছ, আর বসাবা পানি। ধাতু থাকলে ধাতুগুলো সালফেট, এখানে তো অধাতু আরও খুঁজে পাওয়া যায়, ধাতু থাকলে ধাতুগুলো সালফেট, আর কি বসাবা বলো তো, পানি বসাবা। এবার দেখো ম্যাঙ্গানিজ KMnO4 তোমার জারক আছে ইন জেনারেল, তুমি তোমার এই লাইফে জারক দেখবা হচ্ছে পরীক্ষায় 2টা, একটা হচ্ছে KMnO4 আর একটা হচ্ছে K2Cr2O7।
O7 এ কয়টা ইলেকট্রন খাই, কয়টা ইলেকট্রন নেই এটা তুমি জানো 5টা। এ কয়টা ইলেকট্রন নেয় বলো তো 6টা। এটা তোমাকে পড়ানো আছে একদম বোর্ড পরীক্ষায় এই জিনিস লাগতো, এরপরে হচ্ছে তোমাকে ম্যাথ পড়ে মেইন ক্লাসে এই জিনিসটা বলছে 5টা, এটা হচ্ছে 6টা। আয়রন কয়টা করে ইলেকট্রন দেয়, আয়রন ইলেকট্রন দেয় একটা করে, ঠিক আছে। এবার দেখো এই ইলেকট্রন খাই কয়টা, 5টা, এই দেয় কয়টা, একটা করে, তাহলে এর ঠান্ডা করার জন্য এ নিয়ে নেয় হচ্ছে 5টা, ঠিক আছে। এ 5টা করে, এর ক্ষমতা হচ্ছে 5টা, এ হচ্ছে একটা করে, তাহলে এর ক্ষমতাটা এর গুণ করে দিবে, মানে এর কত দিয়ে গুণ করবে, 5 দিয়ে, ঠিক আছে। আর এর ক্ষমতা দিয়ে এর গুণ করবে, এর ক্ষমতা কত, আয়রনের ক্ষমতা কত, 1, এর মানে এর তুল্য সংখ্যা কত, 2 থেকে 3 হয়, তুল্য সংখ্যা হচ্ছে 1। আর এখানে ও তুল্য সংখ্যা কি হয়ে যায়, +7 থেকে +2 হয়, এই জন্য তুল্য সংখ্যার পরিবর্তন হয় 5। KMnO4 তুমি মনে রাখবে কয়টা খাই, KMnO4 খাই 5টা, K2Cr2O7 খাই 6টা, তাহলে এই 5টা খাওয়াই একে গুণ করছে 5 দিয়ে। যদি K2Cr2O7 থাকতো তাহলে এ কয়টা খাইতো, 6টা, তখন এরে গুণ করে দিতাম কত দিয়ে, 6 দিয়ে গুণ করে দিতাম। কাহিনী এবার সহজ, একটু দেখো, এই করছো না, এর মানে ও মেইন ব্যালেন্সড হয়ে গেছে। এবার একটু দেখো, এবার ধাতুগুলোর ব্যালেন্সের দিকে তুমি মনোযোগ দিবা। আয়রন কয়টা আছে, 5টা আছে, তুমি এখানে গিয়ে করলা কি 5 বসালা, উমা দেখলা হচ্ছে আয়রন তো 5 2 10 হয়ে গেছে, তাহলে এটা আবার অর্ধেক করে দিতে হবে 5/2। পটাশিয়াম এখানে কয়টা আছে, একটা, ডান দিকে যাই দেখলা আর এই তো আবার 2টা হয়ে গেছে, তাহলে এর কি দিয়ে দিতে হবে বলতো, অর্ধেক করে দিতে হবে, হাফ। ম্যাঙ্গানিজ এখানে কয়টা আছে, একটাই আছে, এখানে কি কয়টা আছে বলতো তোমার, একটা আছে, ঠিক আছে। এখানে কয়টা আছে, একটা আছে, এর মানে এর কিছু করা লাগবে না। এবার দেখবা হচ্ছে এই জায়গায় অক্সিজেন কয়টা আছে, 4টা। পানিটাকে কিভাবে ব্যালেন্স করবা, এই KMnO4 এর সামনে কত আছে, 1 আছে, এটা পানি অক্সিজেন কয়টা আছে, 4টা, তাহলে পানি দিবা হচ্ছে 4টা, কাহিনী শেষ। এবার তুমি চাইলে পরের লাইনে কি করে দিতে পারো, এটারে ওই যে হাফ যেগুলো আছে এগুলোরে দিয়ে 2 দিয়ে যদি গুণ করে দাও, তাহলে এটা মানে হাফটা কাটার জন্য, তাহলে কি হবে বলো তো, 10 ফেরাস সালফেট, তাহলে এখানে কি হবে 2 KMnO4। এগুলো নিয়ে আসলে মেইন ক্লাসে অনেক বেশি কথা বলা হয়, আমি মনে হয় ইঞ্জিনিয়ারিং একাডেমিকে হচ্ছে আমি 2-3 ক্লাস হচ্ছে এগুলার এত প্র্যাকটিস করাইছে, অসংখ্য প্র্যাকটিস করাই, ইঞ্জিনিয়ারিং ম্যাথসও একটা করাইছে, এখানে তোমাদের বাসের মেইন ক্লাসটা তুমি করে নিবে, এটার ক্ষেত্রে একদম ইজি, ঠিক আছে। 2 দিয়ে যখন গুণ করে দিবে 2 2, এখানে কত হবে 2, এটা তো রিভিউ ক্লাস, তো এখানে খুব বেশি করানোর সুযোগ পাবে না, আমি একদম বেসিক জিনিসটা একবার মনে করাই দিলাম। ও এখানে একটা কাহিনী হয়েছে, ঠিক আছে। এখানে হচ্ছে H2 এর অক্সিজেন ব্যালেন্স করছো তো এইভাবে, অক্সিজেন তো এটা 4টা থাকলো, এখানে দিচ্ছে 4টা, হাইড্রোজেন ব্যালেন্স কীভাবে করবা, তাহলে এখানে হচ্ছে 4H2, ঠিক আছে 4H2, তাহলে এখানে কি দিতে হবে, 4 দিতে হবে, তাহলে এটা 4 গুণ 2, এটা কত হয়ে যাবে 8H2SO4, এটা হবে 5, 2 দিয়ে গুণ করে দিচ্ছে, তাহলে 2 কাটা গেছে, 2 কাটা গেছে, এটা কি হবে পটাশিয়াম সালফেট। এটা হয়েছে কিনা কেমনে বুঝবা, হয়েছে কিনা বুঝবা হচ্ছে সালফেট কাউন্ট করে, এখানে সালফেট কয়টা আছে, 10টা, 8টা, 18টা সালফেট আছে, ঠিক আছে। এটা হয়েছে কিনা বুঝবা কি দিয়ে, সালফেট দিয়ে। সালফেট এখানে দেখো তো কয়টা আছে, 10টা, এখানে কয়টা আছে সালফেট, 8টা, 10 8 18, এখানে কয়টা আছে 3 5 15 16 17 18, কাহিনী ঠিক আছে। বামে ডানে সালফেট হচ্ছে স্পেকটেটর আয়ন, ওইটা ঠিক আছে, এর মানে বুঝে গেছে জিনিসটা। বুঝতে পারছো এটা, লিখে রাখো তো এটা বুঝতে পারছো কিনা। এটা একদম পড়বা, এটা বেসিক তো, এটা পড়বা। তো এখানে তোমার কোয়েশ্চেনটা কি দিবে, বলবো হচ্ছে এইটা এটা এটার অনুপাত কত, তাহলে এটা 10, এটা 2, এটা হচ্ছে কত 4, আর 2 দিয়ে ভাগ করে দিলে এটা 5, এটা 1, এটা হচ্ছে কত 4, এটা 5, এটা 1, এটা হচ্ছে কত 4। বা বলবো হচ্ছে এদের সমতাকৃত বিক্রিয়ায় কয় অণু পানি পাওয়া যায়, তোমার ইদের থাকবে 4 অণু অথবা থাকবে 8 অণু। ওকে।
তাহলে আমি আরেকটা দেখাই, তাহলে এটার আইডিয়াটা একটু ভালো পাবা। ঠিক আছে, একটু দেখো। ফেরাস সালফেট 207 প্লাস সালফিউরিক অ্যাসিড। তো এখানে তোমার ফার্স্ট কাজ কি বলতো, ধাতু কয়টা এটা বাইর করা। আয়রন হচ্ছে ধাতু, পটাশিয়াম হচ্ছে ধাতু, ক্রোমিয়াম হচ্ছে ধাতু। ধাতু আছে 3টে, এর বাইরে ধাতু নাই কিন্তু। তাহলে কি দিবা, সালফিউরিক অ্যাসিড আছে, এর মানে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড দিত ক্লোরিন দিতা। তো এখন দিবা হচ্ছে সালফেট, তাহলে এটা কি হবে 3s সালফেট, আয়রন 3 সালফেট। এরপর এটা কি হবে বলতো, পটাশিয়াম সালফেট। এটা কি হবে, ক্রোমিয়াম সালফেট। এরপর দিবা পানি। এটা দেখো তো 6টা, এটা 6টা ইলেকট্রন নেন, তাহলে এটা 6 দিয়ে গুণ করে দিতে হবে। এটা খাই কয়টা, 6টা, তাহলে এটা 6 দিয়ে গুণ করবা। ঠিক আছে, কাহিনী শেষ। এবার দেখো এখানে এটা কয়টা আছে, 7টা অক্সিজেন আছে, তাহলে পানি কয়টা দিবে, 7টা দিবে। তাহলে 7টা দিলে হাইড্রোজেন কয়টা আসছে, 7 2 14টা আসছে, মানে H2 কয়টা আছে, 7টা, হাইড্রোজেন আছে 14টা, তাহলে এখানে কি দিবে, 7 দিবে। এবার কাহিনী বুঝো, আয়রন এখানে কয়টা আছে, 6টা, এখানে কয়টা আছে, 2টা, তাহলে কি দিতে হবে, 3 দিতে হবে। 3 2 কয় হয়ে কত হয়ে গেল, 6 হয়ে গেল। ধাতুগুলোর হিসাব করো, পটাশিয়াম কয়টা, 2টা, পটাশিয়াম কয়টা, 2টা, ক্রোমিয়াম কয়টা, 2টা, ক্রোমিয়াম কয়টা, 2টা, ব্যালেন্স শেষ। ঠিক আছে, ব্যালেন্স শেষ। হিসাব মিলছে কিনা কেমনে বুঝবা, সালফেট কাউন্ট করবা, একদম সহজ। সালফেট কাউন্ট করবা, সালফেট কয়টা আছে, 6টা প্লাস 7টা, এর মানে কয়টা, 13টা এদিকে। ঠিক আছে, এখানে সালফেট আছে কয়টা, 13টা। এবার এখানে দেখো তো 3 3 9টা, এখানে কয়টা, একটা, প্লাস এখানে কয়টা, 4টা, তাহলে 9, হ্যাঁ 9 একে 10, এখানে কয়টা, 3টা, 13টা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো এখানে তোমার কি দিবে কোয়েশ্চেনে দিবে হচ্ছে এটা সমতাকৃত সমীকরণে কয় অণু পানি পাওয়া যায়, অথবা বলবো হচ্ছে এটা সমতাকৃত সমীকরণে ফেরাস সালফেট, পটাশিয়াম ডাইক্রোমেট, সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যার অনুপাত কত। তাহলে অনুপাত হবে কত, 6:1:7। তো 1 ঘন্টা 40 মিনিট মোটামুটি ক্লাস হয়ে গেছে। আমি আরেকটা তোমাদের HW দিয়ে দিচ্ছি, এটা একটু করবা সবাই। মানে এখানে যদি করতে চাও সমতার মধ্যে, এই দুইটা সমতা একটু করবা। অক্সালিক অ্যাসিডেরটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওই দুইটার পর আসার চান্স সবচেয়ে বেশি হচ্ছে এটার। এখানের মধ্যে ব্যালেন্স করবা। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, অক্সালিক অ্যাসিড থেকে পাওয়া যায় হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এখান থেকে ম্যাঙ্গানিজ সালফেট প্লাস H2। ঠিক আছে, এটা একটা করবা। এখানে হাইড্রোজেন কমন আছে, এটা তো আছে, সেজন্য হিসাব ভুল হয়। আরেকটা যদি আমি এরকম একটু কঠিন দিতে চাই, তাহলে এটা করবা। ঠিক আছে, এই দুইটা একটু ডিসকাশন গ্রুপে করে দিও তো, তাহলে যারা পারবে না ওরা এখান থেকে সবাই একটু ট্রাই করবা এটা ডিসকাশন করে। তাহলে এটা কি হবে, I2 ঠিক আছে, এই দুইটা HW এখানে ব্যালেন্স করবা। এটার অনুপাত কত এটা বের করবা। ঠিক আছে, এটার অনুপাত কত এটা বের করবা। এটা 5টা করে নেই, এটা 2টা করে নেই, তাহলে এটারে গুণ হবে 2 দিয়ে, এটারে গুণ হবে 5 দিয়ে,
তাহলে কার্বন হয়ে যায় 10টা, তাহলে এটা হয়ে যাবে 10টা। এটা হয় ম্যাঙ্গানিজ সালফার ম্যাঙ্গানিজ কয়টা? 2টা, তাহলে এটা হয়ে যাবে 2টা। পটাশিয়াম 2টা, পটাশিয়াম 2টা, কাহিনী শেষ। এটা আসছে কয়টা? 4 2 4 হলে এত হতো, এখন হবে 8। ঠিক আছে, এখন হবে 8টা। এইচ কয়টা হয়ে যাবে? এইচ এর হিসেবে অনেকে ভুল করে ফেলবে, এইচ হবে কয়টা? 16টা। তাহলে এখানে চলে গেছে 10, তাহলে এখানে হবে কত? 3টা। মিলছে কিনা কীভাবে বুঝবা? সালফেট কয়টা আছে একটু হিসাব করো। সালফেট আছে হচ্ছে 3টা। ঠিক আছে, সালফেট আছে 3টা, তাহলে এখানে সালফেট হচ্ছে একটা, এই 2টা, এখানে একটা, 3টা, এভাবে মিলে গেছে, কাহিনী শেষ। ঠিক আছে, মিলে গেছে, কাহিনী শেষ। ঠিক পটাশিয়াম আয়োডাইডটাও করবা, পটাশিয়াম এই জায়গায়ও আছে, এই জায়গায়ও আছে, এটা করবা। তো আমার মনে হয় আজকে এইটুক থাকুক আত্মরিত রসায়ন চ্যাপ্টারটা। তোমাদের মেইন ক্লাসে যা যা আমি পড়াইছি এগুলো একটু সুন্দরভাবে পড়ে ফেলবা, ওইগুলো থেকেই কোয়েশ্চেন আসবে। ঠিক আছে, ওইটা হচ্ছে মেইন ক্লাসে যে ক্লাস নোটটা আছে, আমার মনে হয় ওইটা রিভিউ করে ফেলবা নিজ দায়িত্বে, ওইখান থেকে কোয়েশ্চেন আসবে। ঠিক আছে, ওই বেসিকটা থেকে, ওইখান থেকে ওই যে কোয়েশ্চেনগুলো পড়াইছি ওইটাই হয়তো ডিরেক্টলি আসার চান্স বেশি, অথবা হচ্ছে ওইটার মতো ধরো সংখ্যা একটা চেঞ্জ করা, ওইখান থেকে কোয়েশ্চেন আসবে। আজকে এইটুক থাকুক তাহলে।